শুভ সন্ধ্যা সকলকে। যুক্তর পক্ষ থেকে শুভেচ্ছা। যারা আমাদের এই মুহূর্তে দেখছেন, শুনছেন এবং যারা পরেও আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন বা শুনবেন, আমরা আজকে থেকে আজ রবিবার, আজ থেকে আমাদের একটি সাপ্তাহিক অনুষ্ঠান শুরু করছি, যার নাম আপনারা দেখছেন হয়তো রবি সন্ধ্যা। রবিবারের সন্ধ্যেবেলায় ৮টা থেকে ৯টা ১ ঘন্টার জন্য আমরা চেষ্টা করব প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে যারা কাজ করছেন, সক্রিয় রয়েছেন নানানভাবে, এইরকম অতিথিদের সঙ্গে নিয়ে ভাবনার বিনিময়, চিন্তার বিনিময়, কিভাবে সামনে এগোনো যায়, এই সামগ্রিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলবার, আপনাদেরও সঙ্গে নিয়ে এবং আপনাদের কাছ থেকে আপনাদের মতামত, ভাবনা, পরামর্শ সেইগুলিও একই সঙ্গে সংগ্রহ করে পরবর্তী অনুষ্ঠানে আবারও হয়তো সেই বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আবারও ফিরে ফিরে আসবার এবং আমাদের ভাবনা বিনিময়ের এই ক্ষেত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রাখবো। এই আমাদের রবি সন্ধ্যার আজ সূচনা দিন। আজকের আমাদের রবি সন্ধ্যায় যে বিষয়টি আমরা শিরোনাম হিসেবে গ্রহণ করছি আলোচনার জন্য, সেটি হলো বিশ্ব সভায় বাংলা সাহিত্য। আর এই বিষয় নিয়ে আজকে যে দুজন অতিথি কথা বলবার জন্য আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ইতিমধ্যেই। একজন ডক্টর সোহানা মঞ্জুর। সোহানা লেখালেখি তো করেনি, ইংরেজি ভাষায় লেখালেখি করেন, অনুবাদ করেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন ইংরেজি সাহিত্যে এবং তিনি ডেইলি স্টারে লিটারেচার এন্ড রিভিউ এডিটর হিসেবে একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আছে। ফলে সোহানার একটি বড় ক্ষেত্র আজকের এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবার অভিজ্ঞতার জায়গায় তৈরি হয়েছে, যেখানে তিনি কাজ করছেন। সোহানা, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমাদের সঙ্গে আরেকজন অতিথি, যাকে আমি মনে করি যে নিশ্চয়ই ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা সক্রিয় থাকেন তারা তো নিশ্চয়ই, তার বাইরেও যারা পাঠক, যারা লেখক, তারা প্রায়ই দেখতে পান পরিচিত মুখ, মোজাফফর হোসেন। মোজাফফর বাংলা একাডেমির সঙ্গে কাজ করছেন, সেটি একটি পরিচয়, কিন্তু মোজাফফর মূলত লেখক। তিনিও গল্প লেখেন, অনুবাদ করেন, সাহিত্য সমালোচনা করেন এবং আজকের এই প্রসঙ্গটিতে মোজাফফরের প্রাসঙ্গিক সম্পৃক্ততাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ মোজাফফর খুব সক্রিয়ভাবে এই যে বিশ্ব সভায় বাংলা সাহিত্য, এইটার তো অনেক মাত্রা রয়েছে। আজকের একটা আলোচনার কিছুই নয়, অতি তুচ্ছ হয়তো সিরিজ অফ আলোচনা প্রয়োজন করে এই একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য, কিন্তু সেই ক্ষেত্রটা নানান মাত্রায় মোজাফফর অত্যন্ত সক্রিয়ভাবে একই সঙ্গে লেখালেখির জায়গায় যেমন, তেমনি এটাকে একটি সংগঠন হিসেবেও কাজ করবার জায়গায় খুবই সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন, কাজ করে যাচ্ছেন। মোজাফফর, আপনাকেও স্বাগতম। ধন্যবাদ আপা। আপনাকে করোনার মধ্যে দেখে খুব ভালো লাগছে। অনেকদিন আমাদের ভার্চুয়ালি তো আর মিট করা ছাড়া উপায় নাই, এবং যারা শুনছেন সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি আজকে কতগুলো খুব আজকে প্রথম দিনের আলোচনা এই বিষয়টি নিয়ে, আমরা আশা করি যে আরো অনেকগুলি আলোচনা হয়তো আমরা ভবিষ্যতে করব, লাগাতার প্রতি সপ্তাহে নয়, কিন্তু ফিরে ফিরে হয়তো আমরা আসবো, কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক আলোচনার, অনেক ভাবনা বিনিময়ের দাবি রাখে এবং ক্ষেত্রটি অনেক বড়, এর অনেকগুলি মাত্রা রয়েছে। সেই দিক থেকে বিশ্ব সভায় বাংলা সাহিত্য এই প্রসঙ্গটা বা এই শিরোনামটা যদি আমরা কেউই উচ্চারণ করি বা ভাবি বাঙালি হিসেবে, তাহলে হয়তো নিশ্চিত আমাদের প্রথমেই রবীন্দ্রনাথের কথা মনে পড়বে। বিশেষ করে 25শে বৈশাখ সদ্য পার করে এসে বারে বারেই আমাদের প্রতিদিনই মনে পড়ে, তাকে প্রত্যেকটি কাজে আমাদের আলোচনায়, চিন্তায়, কিন্তু এখন বিশেষ করে মনে পড়বে এই শিরোনামের আলোচনা করতে গেলে, কেননা
আমরা যদি আসলে খুব অফিসিয়ালি ভাবি যে কখন থেকে বাংলা সাহিত্যকে পৃথিবীর কাছে আমরা নিয়ে যেতে পারলাম খুব একেবারে দিনক্ষণ বেঁধে যদি, তো তাহলে রবীন্দ্রনাথ নোবেল পেলেন, একজন বাঙালি কবি, বাঙালি লেখক। সেই সময়টাই গত শতাব্দীর শুরুর দিকে একটা অফিসিয়াল সূচনার মতো আমরা ভাবতে পারি। তো সেই সময়টা থেকে কিন্তু আজকের দিনে 100 বছর পার হয়ে গেল, 100 বছরের বেশি পার হয়ে গেল রবীন্দ্রনাথ নোবেল পেলেন। এবং বিশ্বের কাছে বাংলা যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা, একটি সমৃদ্ধ ভাষা, এর সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ, সেই পরিচয়টা যে ঘটলো গত শতাব্দীরও শুরুর দিকে, তার থেকে যে 100 বছর পার হয়ে এলাম, এখন এই 100 বছর, এক শতাব্দীর বেশি সময় পার হয়ে এসে, এবং যখন আমরা কিনা পৃথিবীর কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে একটি দিনকেও অর্জন করলাম আমাদের ভাষা আন্দোলন এই সব সংগ্রামের ভেতর দিয়ে, তখনও এইখানে এসে আমরা কি আসলেই বলতে পারছি যে আমাদের বাংলা ভাষার যে সাহিত্য রচিত হয়েছে, যে পথ পাড়ি দিয়ে এসছি, তাকে আমরা পৃথিবীর কাছে যথাযোগ্য সমাদরে বা যথাযোগ্য কদরে নিয়ে যেতে পারলাম কিনা, পৌঁছাতে পারলাম কিনা? হয়তো কিছু কিছু কাজ বিচ্ছিন্নভাবে হয়েছে, হয়ে যাচ্ছে। এখন পৃথিবীর অনেক দেশে হয়তো বিশ্ববিদ্যালয়গুলিতেও বাংলা ভাষা বিভাগ রয়েছে, এইরকম রয়েছে, কিন্তু আমরা বাঙালিরা বা বাংলা ভাষায় পৃথিবীর অন্যান্য ভাষার সাহিত্যকে যতখানি গ্রহণ করেছি, অনুবাদ করেছি আমাদের ভাষায়, আমাদের ভাষাভাষী মানুষকে পড়বার সুযোগ করে দিতে পারছি, অন্তত ততখানিও কি আমরা, বা তার অর্ধেকও কি আমরা আমাদের সাহিত্যিকদের, আমাদের ভাষায় যারা লিখছেন তাদেরকে পৃথিবীর কাছে নিয়ে যেতে পারলাম? নিয়ে যেতে পারলাম না কেন? বারবার কি আমাদের সামর্থ্য আছে, অথবা আমাদের কি সেই উপাদান আছে যা পৃথিবীর কাছে বিশ্ব সভায় নিয়ে যাওয়া যায়? আমাদের সেই আন্তর্জাতিক মানেরও প্রশ্নেও কি আমরা আসলে সেই সামর্থ্য রাখি? যদি না নিয়ে যেতে, যদি সামর্থ্য রেখেও না নিয়ে যেতে পারি তাহলে একটি প্রশ্ন, যদি সামর্থ্য না থাকে সেটি কি করে অর্জন করা যায় সেটি একটি প্রশ্ন, এবং এই নিয়ে যাওয়ার জায়গায় কি কাজ হওয়া দরকার সেই কাজগুলো কি আমরা করছি? পৃথিবীতে এই যে একটি ভাষা থেকে অন্য ভাষায় ভাষান্তর করবার, আজকে যখন আমরা কোভিড বা এই অতিমারী সময়টার ভেতরে আছি, তখন এই প্রসঙ্গটা কি আরো জরুরি হয়ে উঠছে না? যে যখন আমরা আসলেই সমগ্র পৃথিবী একটা সাইবার রাজপথে উঠে গেছি, যখন আসলেই কেবল কোনো স্থানীয় মানুষ আর স্থানীয় ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। আজকে আমরা যে কজন কথা বলছি তাদেরকে এক মুহূর্তে সারা পৃথিবী যেমন জানতে পারছেন, শুনতে পাচ্ছেন, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন, তেমনি তাদের প্রত্যেকের সঙ্গে সংযুক্ত হওয়ার, পরস্পরের সঙ্গে সংযুক্ত হওয়ার একটা বাধ্যতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে কোভিড-19 শুরু হওয়ার পরে, যেটা হয়তো আগেও ছিল কিন্তু এই ব্যাপক হারে ছিল না। ফলে এই যে পারস্পরিক যোগাযোগ এত বৃদ্ধি পেয়ে গেল এই সময়টায়, সেই সময়টায় আমরা আমাদের নিজেদের ভাষাটাকেও এই সাইবার রাজপথে নিয়ে গিয়ে অন্যদের কাছে পৌঁছানোর জায়গায় আমাদের যে সমৃদ্ধ সাহিত্য রয়েছে সেটাকেও নিয়ে যাওয়ার জায়গায় আমরা কি করছি বা কি করতে পারি বা কি কাজ হচ্ছে, এই সামগ্রিক বিষয়টি আসলে আজকে যতখানি সম্ভব খুব প্রাথমিকভাবে, আজকে প্রথম দিনের আলোচনা আমাদের, প্রাথমিকভাবে এই আলোচনাগুলোর এই বিষয়গুলোই আমরা একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে একটু সোহানার কাছে যাই, মুজাফফরের কাছে একটু পরে আসবো। আমি জানি যে মুজাফফর এটা সাংগঠনিক ব্যাপারেও অনেক কাজ করছে, অনেক কিছু শোনবার আছে তার কাছে। তো আমি একটু সোহানার কাছে প্রথমে যাই, ডক্টর সোহানা মঞ্জুরের কাছে। সোহানা যেহেতু একই সঙ্গে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়াচ্ছেন, আবার একটি পত্রিকায় তিনি অনেকে লেখালেখি দেখবার সুযোগ পাচ্ছেন, পাশাপাশি তিনি নিজে লেখালেখি করেন ইংরেজি ভাষায়। এই যে একটা তার বড় ক্ষেত্র, সেই জায়গা থেকে সোহানা আসলে আমরা আজকের এই যে বিষয় শিরোনাম, এইটাকে কিভাবে দেখছেন? আপনার ব্যক্তিগত জায়গায় আপনি যে ইংরেজিতে লেখালেখি করছেন সেটাই বা কেন, আপনার নিজের বাংলায় লিখবার পাশাপাশি ইংরেজিতে লিখবার যে বিষয়টি সেটাও কেন, এই সামগ্রিক জায়গা থেকে আপনি যদি প্রথমে একটু কথা বলেন, তারপরে আমরা আলোচনাটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই। আসলে আমি যখন প্রথম লিখি, আমার কিন্তু লেখালেখির বয়স বেশি না। আমি হয়তো আগে, অনেক আগে যখন ছোট ছিলাম, ছুটকা ছাটকা এদিক ওদিক
ছোটখাটো কিছু লিখেছি, কিন্তু ওগুলা বলার মতো না। আমার নিজেরও এখন মনে নাই আমি কি লিখেছি। আমি 2011 সালে অ্যাকচুয়ালি আমি প্রথম মানে পাবলিশ করি আর কি একটা ছোট গল্প, ঈদ সংখ্যা নিউ পেজ। আমি তখন দেশের বাইরে, একটা বিশেষ একটা ঘটনার কারণে আমি ওই গল্পটা লিখি আর কি। এবং আমি যেটা আপনাকে বলেছি আগেও, যে আমি আমি যতটা না লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি কথা বলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আম, ওটা লিখেছিলাম সম্ভবত এই কারণে যে ইংরেজিতেই লিখেছিলাম, এবং লিখেছিলাম আম, মনে হয়েছিল যে আমি বাংলায় লেখার চেয়ে ইংরেজিতে লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সম্ভবত সেই কারণে। তার মানে এই না যে আমি বাংলা জানি না, আমি বাংলাটাও মোটামুটি ভালোই জানি। সেটা হয়তো অনুবাদের ক্ষেত্রে খুব কাজে দেয়, কিন্তু অনুবাদ যখন নাকি ইংরেজি থেকে বাংলায় আসে, আমি দেখি যে আমার লেখার যে স্বাচ্ছন্দ্য ওটা ইংরেজিতে বেশি। আর আমার আম্মা ছিলেন বাংলার শিক্ষক, তো আম্মার বাংলার মান স্বাভাবিকভাবেই অনেক উঁচু, এবং আম্মা সবসময় আমাকে বলতেন যে আমার বাংলাটা বাংলা হচ্ছে না, ওটা ইংরেজির মতো শোনাচ্ছে। সুতরাং বাংলা লেখার সাহস আমার হয় নাই, সত্যি কথা বলতে। তো ইংরেজিতে যখন লেখা শুরু করি, তখন আমি অ্যাকচুয়ালি একরকম লুকিয়ে লুকিয়ে লিখছিলাম এবং ছদ্মনামে, সেই নামটা আর আমি না যাই। কিন্তু যাই হোক, পাবলিশ হয়েছে, তো ওটা একটা কনফিডেন্স দিল যে ঠিক আছে আমি লিখতে পারি। তারপরে ওই একটু একটু করে আর কি বিভিন্ন পত্রপত্রিকায় লিখে, মানে হাত মস্ক করে আজকে এত দূর আসা আর কি। কিন্তু আমি মনে করি যে আমি এখনো কিছুই লিখছি না, আমার আরো বহুদূর যেতে হবে আর কি। আর আমার সৌভাগ্য যে আমি বেশ কিছু মানে বাংলাদেশের আহ প্রথিতযশা মানুষদের সান্নিধ্য পেয়েছি, তাদের উৎসাহ পেয়েছি। যেমন ডেইলি স্টারের কাজটাও আমাকে অ্যাকচুয়ালি ফখরুল স্যার ইনভাইট করেছিলেন যে তুমি আমাদের টিমে আসবে কিনা। তো আমি গেলাম, তারপরে 1 বছর পর স্যার যখন চলে গেলেন, তখন থেকে আমি এটা দেখছি। 2018 সাল থেকে 3 বছর হয়ে গেছে ডেইলি স্টারে আমার, আসলে এই মে মাসেই 3 বছর হলো। তো আমার লেখার কাহিনী হচ্ছে এটা, মানে ওরকম আহামরি কিছু না। আর অনুবাদ আমি অ্যাকচুয়ালি আরো অনেক পরে শুরু করেছি। অনুবাদ শুরু করেছি 2016 সালে, কারণ তখন আমি আহ, আমেরিকা থেকে মাত্র ফেরত এসেছি, সামারটা বসে আছি, এবং তখন মনে হলো যে কিছু একটা, এমন কিছু একটা করি যেটা মানে আমি অনেকদিন ধরে করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনুবাদ। আম, তো আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমি অনুবাদ শুরু করেছিলাম, এবং আমি বেশ কিছু অনুবাদ করেছি ওখানে। আমার ইচ্ছে আছে সামনে কোনো সময় একটা সংকলন বের করার। আম, তো আমার অনুবাদ, আমার লেখা হচ্ছে বেসিক্যালি এরকম। আর এডিটিং এর কথা যদি আসি, যেহেতু আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, আম, এবং যেহেতু একটা পিএইচডি করেছি, তো এডিটিং এর সাথে বরং আমার আরো বেশি আগের থেকে যোগাযোগ। ছাত্রছাত্রীদের খাতা থেকে দেখাটাও এক রকমের এডিটিং, ওখান থেকে শুরু। কিন্তু তারপরও আমি বাইরে থাকতেও আমাদের ইউনিভার্সিটির যে অনলাইন জার্নাল, সেটার সাথে আমি যুক্ত ছিলাম। তো ওইভাবে কাজ করতে করতে আর কি শেখা, কিন্তু আমি মনে করি আমি এখনো শিখছি আর কি, শিখে যাচ্ছি। আমার মনে হয় আমি এই মুহূর্তে আর কিছু না বলি, আমার মনে হয় ঠিক আছে, এরপরে। ঠিক আছে সুহানা, থ্যাংক ইউ। আমরা ফিরে আসছি আবার পরে আপনার কাছে। জানবার আছে তো আরো অনেক কিছু, পরে আমরা আবার চলে আসি মুজাফফরের কাছে। মুজাফফর, প্রথম শুরু করি যদি আমরা আলোচনাটা এরকম, মানে এখন যেহেতু অনেকদিন ধরে এই অনুবাদের প্রসঙ্গ কথা হচ্ছে, অনুবাদ তো হচ্ছে নানান ভাবে, সেগুলো কি রকম, কি ধরন, তার তাত্ত্বিক দিক নিয়েও অনেক সারা পৃথিবীতে কথা হচ্ছে, কেমন অনুবাদ হওয়া দরকার, কোনটা ঠিকঠাক হয়। আমাদের বাংলা ভাষা থেকেও আমরা বাংলা ভাষায় যেমন অন্যদের অন্য ভাষার গ্রন্থ অনেক অনুবাদ করেছি, বাংলায় করেছি, তেমনি আমাদের ভাষাকে অন্য ভাষায় অনুদিত হয়েছে। এই রকমের চিত্র একটা মোটামুটি যদি আপনি একটা ধারণা দেওয়ার জন্য প্রথমে বলেন, যেহেতু আপনি এই কাজটার ভেতরেই আছেন, তাহলে হয়তো আমার মনে হয় শুরু হিসেবে সেটা একটা, এবং আপনার লেখালেখি নিজেরও অনুবাদের ক্ষেত্রে যে আগ্রহের জায়গাটা, সেটাও, এই দুটো মিলিয়ে যদি একটু শুরু করেন, তাহলে তারপরে আমরা ধন্যবাদ আপা। সোহানা আপা কথা বলছিলেন, সোহানা আপা অনুবাদের দিকটা আরো ভালো বলতে পারবেন, বিশেষ করে বাংলা থেকে ইংরেজি।
আমি যদি বলি যে আসলে আমার ব্যক্তিগতভাবে আগ্রহ মূলত শুরু থেকেই আমিও ইংরেজির স্টুডেন্ট, মানে একাডেমিক ভাবে আমি রাজশাহী ইউনিভার্সিটির, সোনারপাড় ঢাকা ইউনিভার্সিটি। আমার শুরু থেকে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে আসার আগেই বাংলায় লিখতাম, তো ইউনিভার্সিটিতে আসা আমার উদ্দেশ্যটা ছিল আসলে আমার নিজেরই এক ধরনের ডেভেলপমেন্ট, যে ইংরেজি সাহিত্যটা, ইংরেজি ভাষাটা শেখার একটা বিরাট সুবিধা হচ্ছে বিশ্বের যে কোনো সাহিত্যের যে দরজা সেটা খুলে যায়, সেটি অবশ্যই অনুবাদের মধ্যে দিয়ে। তো সেই কারণে আমি ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে আমি যেটা অনুভব করলাম যে আমার সাহিত্য চর্চা সেটা আমার ব্যক্তিগত চর্চা, সেটা থাকেই, কিন্তু পাশাপাশি আমার একটা দায়িত্ব বোধ জন্মে যে যখন আমি বিশ্বের অন্যান্য দেশের সাহিত্য পড়ি এবং সেখানে মুগ্ধতা কাজ করার সঙ্গে সঙ্গে আবার একটা হতাশা কাজ করে যে না, এই ধরনের টেক্সট বা একই মানের কখনো কখনো তার থেকে মানোত্তীর্ণ টেক্সট বাংলাদেশে আছে, বাংলা ভাষায় আছে। সেইটি তো আর আমি আমি যখন নাইজেরিয়ার একটা টেক্সট পড়ছি তখন তো মনে হচ্ছে নাইজেরিয়ার পাঠক তো আমার লেখকদের কথা জানেই। আমি ইংরেজি সাহিত্য বাদই দিচ্ছি, যখন কেনিয়ার টেক্সট পড়ছি, আমি যখন অন্যান্য দেশে ঘানার টেক্সট পড়ছি, সেই আমার আইদুর মতো লেখকদেরও, তখন মনে হচ্ছে যে আমার দেশের যারা লেখক, আমার দেশের যারা একই মানের, কখনো কখনো বই যে বলছি কারো কারো ক্ষেত্রে এরকমও মনে হয়েছে যে তার থেকেও মানোত্তীর্ণ লেখক আমার। তো তখন আমার মনে হচ্ছে যে এখানে অনুবাদ সবসময় এরকম না যে নিজেকেই অনুবাদ করতে হবে, কারণ এটা একটা যোগ্যতার ব্যাপার, কিন্তু সাংগঠনিক জায়গা থেকে আমরা পিছিয়ে। তখন আমার মনে হলো যে এই সাংগঠনিক জায়গাতেও কিছু কাজ করা যায়। তখন থেকে আমার আগ্রহ, এবং আমি নিজে ইউনিভার্সিটি থাকতে আমি বাংলাতেই পত্রিকা করতাম শাশ্বতী নামে, কিন্তু বাংলাতে করলেও আমি সেটা দুটো অনুবাদ সংখ্যা আলাদা করে করেছিলাম, এবং তারপর থেকে আগ্রহটা আরো বাড়লো, এবং পরবর্তীতে যেটা হলো প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বাংলা একাডেমির অনুবাদ শাখায় সেকশনে কাজ করার সুযোগ তৈরি হলো। সেই কারণে এখন আরেকটু বলা যায় যে আরেকটি স্কোপটা বেড়েছে আমার কাজ করার। তো সেই কারণে আমার অনুবাদের প্রতি আগ্রহ। আমি অনুবাদ করলে ইংরেজি থেকে বাংলা ভাষায় করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখন কাজ করার যে সময়টা, এই যে আপনি বলছিলেন যে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের যে বয়স, যদি আমি আমাদের আজকে বিষয় স্পেসিফিক যদি বাংলাদেশও ধরি, 50 বছর আমরা বাংলাদেশে উদযাপন করছি, কিন্তু এই 50 বছর 71 থেকে আরো আগে যদি আমি আমাদের লাইটারদের যদি আমি 40-30-এর দশক থেকে আলাদা হতে শুরু করছি যখন থেকে 47-এর দেশ ভাগ, তো সেই সময় থেকেই যদি বাংলাদেশের সাহিত্যের যে ভিত্তিটা সেই সময়টা থেকেও যদি ধরি, দেখবো যে আমাদের সেই অর্থে আন্তর্জাতিক যে পরিমণ্ডলে পরিচিতি, যেটি গত 10 বছরে আমাদের অভূতপূর্ব একটি আইডেন্টিফিকেশন হলো ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং অন্যান্য বিভিন্ন রকম সূচকে আমরা দেখবো এগিয়ে গেছি। কিন্তু আমরা যদি চিন্তা করি যে সেই আফ্রিকান, ওই ধরো আমি আফ্রিকার কথাই বলছি, যে অনেক ক্ষেত্রেই আমরা অর্থনীতিতে তো বিচার করি, সেই এখনো যদি চিমামান্ডা, সেই আদিচের মতো, চিনো আচিবের কথা তো বাদই দিলাম, একদম একেবারেই পিলার গত 50 বছরে যারা বিশ্ব সাহিত্যে এসেছেন তাদের মধ্যে, তারপর এরকম বেনকরি একেবারে ইয়াং, তো এরকম নানান ধরনের লেখক আমরা পাচ্ছি ওখান থেকে। আমার আসলে এই বিশ্বের যে সাহিত্যের মার্কেট যদি বলি, আমি শিল্পের জায়গা থেকে পাশাপাশি সেখানে আমার কন্ট্রিবিউশন কি, আমার দেশের উপস্থিতিটা কেমন, আমার দেশের মানচিত্রটা সেখানে আসলে চিহ্নায়ন হয়েছে কিনা, এই চিন্তাগুলো থেকে মনে হলো যে আমাদের আসলে বাংলা অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষার অনুবাদটা হবে, পাশাপাশি বাংলাদেশের যে ইংরেজি অনুবাদ হচ্ছে সেইটা শুধু অনুবাদই না, সেটা শুধু মানে ঠিক করা না, পাশাপাশি কি করে আরেকটু সাংগঠনিক জায়গা থেকে আসল জায়গায় উপস্থাপন করা যায়। এই জায়গাগুলো থেকে আপনি বলছিলেন, আসলে আমার কাছে অন্য একটা প্রসঙ্গ ছিল, আমি একটু শুরুতে বেশি সময় নিয়ে নিলাম, যে যদি অতি সম্প্রতি আমরা লক্ষ্য করি যে অনুবাদের ক্ষেত্রে আমাদের চিত্রটা কি, বাংলা থেকে ইংরেজির কথা আমি বলবো কারণ আমরা আমাদের সাহিত্য নিয়ে কথা বলছি আজকে। সেই ক্ষেত্রে আমি দুটো বিষয়, অনুবাদের দুটো প্রকাশনার মাধ্যমের জায়গা থেকে দুটো ধারা আছে। একটি হলো ডোমেস্টিক পাবলিকেশন হাউস যারা আছে তারা ইংরেজিতে অনুবাদ বের করে বাংলা থেকে ইংরেজি, এবং সেই ক্ষেত্রে যদি আমি দেখি যে বাংলা একাডেমি, ইউপিএল, তারপর বেঙ্গল লাইটস বুকস, যেটা সোনা আপা নিজেও ভালো বলতে পারবেন, স্টার বুকস আপা ভালো বলতে পারবেন, অ্যাডন, বাইরের যারা কমার্শিয়াল পাবলিশার, অ্যাডন আমরা জানি, অ্যাডন থেকে অনেক ইংরেজি বই অনুবাদ বের হয়েছে। রাইটার্স ইঙ্ক, যেটা অধ্যাপক নিয়াজ জামান যেটি দায়িত্বে থেকে, উনি অনেকগুলো বই আমাদের লেখকদের বিশেষ করে কথা সাহিত্যের বই বের করেছেন অনুবাদে, এবং বাংলা একাডেমির কথা বললাম। তো এই ধারাতে যদি আমি দেখি আমাদের বাংলাদেশের পাবলিকেশনের ক্ষেত্রে সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে শুরু করে আপনি আমাদের যারা ক্লাসিক, শওকত ওসমান, রাজিয়া খান, আমি সবার বইয়ের নাম ধরেই বলতে পারতাম, কিন্তু সে সময় লাগবে যে কার কোন বই সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে একেবারেই সেলিনা হোসেন, জিয়া হায়দার, জহির রায়হান, হাসান আজিজুল হক, শহীদুল্লাহ কায়সার, সাইদ আহমেদ, আমরা জানি তার নাট্যকার, আসাদ চৌধুরী, আবুরুস, এইরকম করে আমাদের যারা লেখক আছেন প্রতিনিধিত্বশীল, আলাউদ্দিন আল আজাদ, মীর মোশাররফ, আবু ইসা থেকে কন্টেম্পোরারি সৈয়দ শামসুল হক হয়ে ইমদাদুল হক মিলন, তারপর এখন যারা লিখছেন প্রত্যেকে, মনুল হাসান সাবের, প্রত্যেকেরই টেক্সট কিন্তু বই শুধুমাত্র ইন্ডিভিজুয়াল টেক্সট, মানে শর্ট স্টোরি বা এরকম না, অংশবিশেষ না,
প্রত্যেকেরই তাদের নামে কিন্তু গ্রন্থ প্রকাশিত হয়েছে, এবং সেটি বাংলাদেশের যারা প্রকাশনা হাউসের কথা বললাম সেখানে। এটি আমি আজকে খুব একটা আলোচনা করতে চাচ্ছি না, কারণ ডোমেস্টিক পাবলিকেশনের লিমিটেশন আমি জানি, আমি বাংলা একাডেমির ক্ষেত্রেও দেখেছি যে বিষাদ সিন্ধু যখন প্রফেসর ফখরুল আলম অনুবাদ করলেন, সেটি কিন্তু আমার মার্কেটিং প্রসেসটা খুব লিমিটেড, আমি দেশের মধ্যেই ওটার আমি বাজারজাতকরণ যে প্রক্রিয়া, এর ফলে যেটা হয় অনুবাদের যে মূল উদ্দেশ্য আমরা বলছি বৈশ্বিক জায়গায় উপস্থিতি, সেটি একেবারেই বলা যায় না যে সেটি কোনোভাবে কাজ করে। তো এই জন্য আমি ডোমেস্টিক পাবলিকেশনে এই সীমাবদ্ধতা প্রায় অধিকাংশই আছে। ইউপিএল এর কিছু মার্কেটিং বাইরে আছে, বেঙ্গল লাইটস এর কিছু বাইরে অ্যাসোসিয়েশন আছে, কিন্তু আমি কমার্শিয়াল মার্কেটিং এর কথা বলছি, যারা এজেন্ট ভিত্তিক যে বাণিজ্যটা, সেটি কিন্তু ওই অর্থে আমাদের এখানে সাহিত্য বড়জোর ইন্ডিয়া দুই একটি দেশে যেতে পারে, আমি কিন্তু গ্লোবাল মার্কেটে বলছি যে যায় না এই বইগুলো। এখন তাহলে আমাদের বইগুলো বাইরে থেকে প্রকাশের চিত্রটা যদি আমরা দেখি, যে আমরা পেঙ্গুইনের কথা যদি শুরু করি, পেঙ্গুইন থেকে আমরা জানি যে নাসরিন জাহানের যে সেটি অনুবাদ হয়েছে যে কায়সার হকের অনুবাদ, এবং সেটি পেঙ্গুইন ইন্ডিয়া, নট পেঙ্গুইন, মানে পেঙ্গুইন অনেকগুলো সেকশন আছে আমরা জানি, যে এটি কিন্তু পেঙ্গুইন ইন্ডিয়ার কথা বলছি। তারপর একইভাবে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে কিন্তু তসলিমা নাসরিনের দুটো বই, দুটো অ্যাক্টিভ সম্ভবত লজ্জা আর অরুণাভ সিনহার অনুবাদে সম্প্রতি বের হচ্ছে, যেটি হয়েছে শেমলেস, সেটা হার্ভার্ড কলেজ ইন্ডিয়া থেকে। আনিসুল হকের ব্যালেড অফ আয়েশা, যেটা রিসেন্টলি ইনাম আহমেদের অনুবাদে বের হলো, আর আনিসুল হকের মাটা ইংরেজির বাইরেও আরো দুই একটি ভাষা অনুবাদে হয়ে বের হয়েছে, কিন্তু সেটি খুব যে ইন্টারন্যাশনালি খুব, ওই যে বললাম যে একেবারে মেইন স্ট্রিম পাবলিকেশন হয়ে সেটা হইচই ফেলে দেওয়ার মতো ব্যাপার না, কিন্তু সেটা মন্দের ভালো হিসেবে সেটিও দু একটি পাবলিকেশন হাউস থেকে, সম্ভবত হারভার্ড থেকে মাদার হয়েছে সম্ভবত, পালিমসেট নাকি এরকম পাবলিশার্স একটা আছে সেখান থেকে, সেটিও খুব খুব রিনাউন্ড আমাদের কাছে ওই অর্থে বলা যায় না। আনিসুল হকের রেইনমেট যেটা, সেটি বইয়েরহাট থেকে সম্প্রতি বের হয়েছে। বইয়েরহাট আমেরিকা থেকে কাজ করছেন বাংলাদেশি যে রিটন ভাই আছে, রিটন খান, তাকে আমরা চিনি, তারা বইয়েরহাট থেকে একটা পাবলিকেশন হাউস সম্প্রতি করেছেন, তারা গ্লোবালি চেষ্টা করছেন, কিন্তু সেটি এখনো হার্ড বুক বাইন্ডিং বুকে যায়নি, তারা ইবুকে আছে তারা এখন। ব্ল্যাক আইস এর কথা যদি বলি, সেটাও হার্ভার্ড কলেজ ইন্ডিয়া থেকে বের হয়েছে, মাহমুদুল হকের আমরা জানি খুব বাংলাদেশের খুব একটা বিখ্যাত উপন্যাস, সেটি অনুবাদ করেছেন মাহমুদ রহমান। তারপরে মইনুল হাসান সাবেরের অনুবাদ করেছেন শবনম নাদিয়া, সেটা সিগাল থেকে বের হয়েছে এবং সেটি একই সাথে বাংলাদেশে প্রকাশিত হয়েছে সেটা। তারপর অরুণাভ সিনহার আরো উনি বাংলাদেশের অতি সম্প্রতি যারা বাইরের অনুবাদক বাংলাদেশ সাহিত্যে কাজ করছেন, তার মধ্যে এখন আমার মনে হয় একেবারে এগিয়ে আছেন অরুণাভ সিনহা। তিনি একই সঙ্গে হুমায়ুন আজাদের একটি বই প্রকাশিত করে, তার অনুবাদে বের হয়েছে আই রিমেম্বার আব্বু, সেটি আমাজন ক্রসিং থেকে বের হয়েছে, এবং তারপর তার অনুবাদেই বের হয়েছে দ্য শর্ট স্টোরি কালেকশন দ্য বুক অফ ঢাকা, এটা কমা প্রেস থেকে বের হয়েছে, এটা ইন্ডিয়া বেসড। তারপর আরো মানে কয়েকটি আছে যৌথ সম্ভবত অরুণাভের সঙ্গে আরো অনেকেই অনুবাদ ছিলেন বা তিনি এডিট করেছেন, সেটিও সৈয়দ শামসুল দুটো উপন্যাসের অনুবাদ। তারপর রিজিয়া রহমানের, রিজিয়া আপা যেদিন হাসপাতালে সম্ভবত আমরা লাস্ট যেদিন দেখতে যাই রিজিয়া রহমানকে, তো তিনি তখন আমাকে বইটি দেখালেন এবং আবার খুব খুশি হচ্ছিলেন দেখে, যে প্রথমে তো ওটা মনে হয় বেঙ্গল লাইটস থেকে বের হয়েছিল, যে রক্তের অক্ষর, তারপর সেটি একইভাবে সিগাল থেকে বের হলো, সিগাল বুকস থেকে অরুণাভ সিনহার অনুবাদে। তো হাসান আজিজুল হকের আমরা জানি সেটিও সিগাল থেকে বের, সিগাল কিন্তু ইন্ডিয়া বেসড, দিল্লি বেসড সম্ভবত। তো সেখানে থেকে হাসান আজিজুল হকের ছোট গল্পের সংকলন বের হয়েছে। ভাস্কর চট্টোপাধ্যায়, যিনি সম্ভবত আসাম বেসড ওই অঞ্চলের একজন অনুবাদক। তারপরে কায়সার হকের যেটা হার্ভার্ড প্রেস ইউনিভার্সিটি প্রেস থেকে, এটি অনুবাদ না, সম্ভবত রিটোল্ড, সেই আমাদের মনসমঙ্গল সেটি, তো সেটিকে অনুবাদের মধ্যে আনছেন, এবং সেটিও কিন্তু একাডেমিক পাবলিকেশন। আমি কথা বলতে জোর দিতে চাই সবসময় কমার্শিয়াল পাবলিকেশন এবং পপুলার ধারার, মানে সাহিত্যের একাডেমিক ধারা একটা আছে, যেমন এটার কথা বললাম হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস থেকে, বা ফাইজা হাসানাতের অনুবাদে যেটি বের হয়েছে এর আগে, সেটিও একাডেমিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেগুলো নিয়ে আলাদা আলোচনা হতে পারে। কিন্তু আমাদের যদি ইন্টারন্যাশনাল বাজারে সাধারণ পাঠকের কাছে যেতে হয়, যেমন আমরাও যখন আসিফের কথা বলছি, সেটি কিন্তু আমি একটা পপুলার ধারার মধ্যে দিয়ে আসা, কমার্শিয়াল পাবলিকেশনের মধ্যে দিয়ে আসা বইয়ের কথাই বলছি। তো এর মধ্যে দুটো ভালো খবর হচ্ছে যে আমাদের দেশের, বাংলাদেশের সবচেয়ে যে উপন্যাসটি খুব বড় উপন্যাস বলবো, যে আমাদের সাহিত্যের ইতিহাসের ঐতিহ্যের জায়গা থেকে, খোয়াবনামা এবং চিরকটা সেপাই, দুটোরই অনুবাদ সম্পূর্ণ হয়েছে। খোয়াবনামা অরুণাভ সিনহার কথা বারবার বলছি, পেঙ্গুইন ইন্ডিয়া বের করবে বইটি সম্ভবত খুব শীঘ্রই, কারণ তিনি পোস্ট করেছেন সম্প্রতি, আমরা ফেসবুকে দেখেছি। আর চিলেকোটা সেপাই, এটি অনুবাদ শেষের দিকে বা হয়ে গেছে, এটি আমেরিকান ম্যাথিউ ডি রিস অনুবাদ করেছেন, তো সেটিও বাইরের একটি প্রকাশনা থেকে আসবে।
তো এই দুটো আমাদের একেবারেই লেটেস্ট নিউজ, যেটা আমাদের জন্য সাহিত্যের বড় খবর। আরো অনেক খবর আছে যেটি আসলে আমার মনে হয় খুব এভাবে দিতে গেলে একটু পাঠক বিরক্ত হতে পারেন। একটা ধারণা যে আমাদের কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু সেইটি অধিকাংশ ইন্ডিয়া বেসড। তারপরও যেগুলো হচ্ছে সেগুলো এমন এমন পাবলিকেশন হাউস যারা ঠিক মার্কেটিং এ যেমন পেঙ্গুইনের মতো একটা বড় জায়গা যে ধরনের, সেই রকম ব্যাপকভাবে পৃথিবীর বৈশ্বিক যে মার্কেটে সেটা কিন্তু কম হচ্ছে। এবং এই বইগুলো যে বের হচ্ছে বাইরে, আমরা খুব কম বইয়েরই পাই যেটাই বাইরের খুব প্রমিনেন্ট কোনো পত্রিকায়, আমি নিউ ইয়র্কের মতো পত্রিকা বাদই দিলাম, সেই সব পত্রিকায় যে রিভিউ হয় তাও কিন্তু না। মানে গার্ডিনার এগুলো কথা বাদ দিলেও যদি আমি ছোটখাটো পত্রিকা বলি, সেগুলোতেও যে আমাদের বইগুলো কিন্তু ওই অর্থে রিভিউ হচ্ছে না। হ্যাঁ আপা, আমার মনে হয় অনেকখানি সময় নেই, আমরা পরে আলোচনা আরো আসতে পারি। খুব খুব ভালো হলো। সময় নিলেও না সামারাইজ করে, মানে খুব সুন্দর করে জিনিসগুলোকে সামারাইজ করে বলে দিয়েছে। ঠিক, এবং সময় নিয়ে তো বলতেই হবে, আমাদের আজকের পুরো সময়টা এইসবের জন্যই, এইসব শুনবার জন্যই তো বটে। একটা তো বড় ধারণা তো নিশ্চয়ই মুজাফফরের কাছ থেকে পাওয়া গেল যে কিছু কিছু অনুবাদ তো নিশ্চয়ই হচ্ছে, কিভাবে হচ্ছে বা কোথায় হচ্ছে সেটার বাইরেও যে বাংলা ভাষা থেকে যে সাহিত্য রচিত হয়েছে সেগুলোর কিছু কিছু অনুবাদের নিশ্চয়ই ক্ষেত্র তৈরি হয়েছে। একটা দুটো বড় প্রসঙ্গ এখানে জরুরি হয়ে উঠলো মুজাফফরের আলোচনার ভেতর থেকেও। একটা হচ্ছে যে এর মানে তৈরির দিকটা বা উৎপাদনের দিকটা যদি আমরা বলি, যে এই আমাদের সাহিত্যকে অন্য ভাষায় ভাষান্তর করবার জায়গায় আমাদের সামর্থ্যের প্রশ্নটা, যে আমরা কারা করতে পারছি, এখানে আমাদের নিজেদের ভেতর থেকে, এই দেশের ভেতর থেকে হয়ে উঠবার সেটার সামর্থ্য কি তৈরি হচ্ছে, সেটাও এক রকমের। আমরা সে যে যা তৈরি করছি সেগুলোকে আবার বিশ্বের বাজারে নিয়ে যাওয়ার, বিশ্বের পাঠকের কাছে নিয়ে যাওয়ার, অনুবাদ করবার প্রধান ব্যাপারটি তো হলো অন্য ভাষায় অনুবাদ করা মানে হচ্ছে ও সেই ভাষার পাঠকের কাছে আমি পৌঁছাতে চাই। তার মানে হলো যে ভাষা থেকে এটা ভাষান্তরিত হচ্ছে অন্য ভাষায়, সেই ভাষায়। সেটা এখন হয়তো আমরা বলছি যেহেতু পুরো পৃথিবীটাই প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে ইংরেজি ভাষায় অনুবাদের এত কাল ধরে, কিন্তু অন্যান্য ভাষাতেও, ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় আমাদেরও নিজেদের সাহিত্যের ভেতর থেকে কিছু অন্যান্য ভাষায়ও অনুদিত হয়েছে, জানি আমরা সেগুলো, যে ফরাসিতে বা দু একটা খুবই সামান্য হলেও হয়েছে কিছু। তো সেই সমস্ত ভাষায় ও যাওয়ার ক্ষেত্রে আমাদের নিজেদের সামর্থ্য বা কি আমরা আসলে তৈরি করবার প্রক্রিয়ার মধ্যে আছি অথবা নেই, সেই রকম জায়গায় দুটো ক্ষেত্রের জায়গায়, একটা হলো এটাকে বিশ্বের বৈশ্বিক একটা, আমাদের নিজেদের যে সামর্থ্য, মুজাফফর বললেন যে বাংলাদেশে আসলে আমরা খুব কমই এক বাংলা একাডেমি যদি এটাকে একেবারে একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে আলাদা করে রাখি, তাহলে এর বাইরে আমাদের যে পাবলিশিং কমিউনিটি আছে সেইখান থেকে এইটাকে, এই বইগুলিকে যেগুলোকে আমরা ভাষান্তরিত করছি, তার মানে অন্য ভাষার পাঠকদের জন্য যেগুলো প্রস্তুত হচ্ছে সেটাকে সেই ভাষার পাঠকের কাছে নিয়ে যাবার জায়গায় আমাদের যথেষ্ট সামর্থ্য এখনো আমরা দেখছি না। তো ফলে সেইখানে একটা খুব আলোচনা তৈরি হওয়া জরুরি, যে কি করে সেই যাওয়া যেতে পারে। আমাদের নিজেদের এখান থেকে হোক বা বাইরের যারা আন্তর্জাতিকভাবে কাজ করেন সেই সমস্ত বিপণন বিতরণ প্রক্রিয়ার ভেতরে আমাদের অংশ হয়ে যাওয়া হোক, এই সমস্ত বিষয়টি। এবং একই সঙ্গে এই যে ভাষান্তরিত করবার, একটা ভাষা থেকে অন্য ভাষায় এই আমাদের সাহিত্যকে রূপান্তর ঘটানোর জায়গায় বা অনুবাদের জায়গায় আমাদের নিজেদের সামর্থ্য আমরা কিভাবে তৈরি করার জায়গায়ও কাজ করছি। আমি একটু সোহানার কাছে ফিরে আসি এই প্রসঙ্গের এই জায়গাটিতে, যেহেতু সোহানা একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ান। এমন নয় যে ইংরেজি সাহিত্য যারা পড়েন তারা সকলেই পরবর্তীকালে সাহিত্যিক হবেন বা তারা অনুবাদক হবেন, এবং এই বিশ্ব বাণিজ্যের এই যে বর্তমান রূপ বা চিরকালই, সেইখানে দাঁড়িয়ে ইংরেজি একটি যেহেতু সবচেয়ে লেনদেনের, পরস্পরের সঙ্গে কমিউনিকেশনের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে কাজ করে, সেই জন্য এর নানান রকমের চাহিদাও রয়েছে হয়তো বাজারে। কিন্তু তার বাইরেও এখানে যেহেতু একটি ভাষা মানে একটি দক্ষতা, তো সেই দক্ষতা অর্জনের জায়গায় কিভাবে আসলে আমরা বিশ্ববিদ্যালয়েও এই তৈরির জায়গায় পাচ্ছি বা দেখছি, আমাদের কি অভিজ্ঞতা হচ্ছে, আমরা কি মনে করছি যে আমরা এখান থেকেও কিছু সাপোর্ট কালক্রমে পাবো, যেখানে আমাদের এই যে অনুবাদের এই ক্ষেত্রটিতে আমরা কাজ করবার এদেরকে সুযোগ পাবো। কি রকম অভিজ্ঞতা হচ্ছে সোনা, যদি একটু বলো। আমি যেটা দেখছি যে হ্যাঁ, অনুবাদে আগ্রহ আছে মানুষের, কিন্তু মানে ছাত্রছাত্রীদের, কিন্তু কথা হচ্ছে যে সংখ্যা খুব কম। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের সময়টা
এমন আমরা যতটা সেলফ পাবলিকেশনে ইন্টারেস্টেড, আমরা ঠিক আমাদের আরেকজনের লেখা বা ওই জিনিসটাকে তুলে ধরার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের একটু অপারগতা দেখি আমি, মানে অনিচ্ছাটা দেখি আর কি। যার জন্য আমি বলবো যে আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমি যত না দেখি যে আমার কবিতা, আমার লেখা, আমি এটা লিখতে চাই, আমি এটা পাবলিশ করেছি, এটা বলার যে পরিমাণ আগ্রহ দেখি বা ইচ্ছা দেখি, সেই পরিমাণ আগ্রহ আমি অনুবাদে দেখি না। তার মানে এই না যে কেউ অনুবাদ করতে চায় না। আপনারা যদি দেখেন যে যারা নাকি অনুবাদ সাহিত্যের সাথে জড়িত, এদের একটা বড় অংশ কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রী, মানে ইংরেজি সাহিত্য পড়তেন বা পড়াচ্ছেন, এরকম অনেক প্রচুর। তো তবে আমি যেটা মানে ফিল করি, আমি যেটা খুব অনুভব করি যে সেটা হচ্ছে যে আমাদের এই মানে ট্রান্সলেশনে আগ্রহটা জন্মানো খুব দরকার। নিজের সাহিত্যে আগ্রহ, যেটা মোজাফফর একটু আগে বলেছেন যে আমাদের অনেক ভালো ভালো কাজ আছে যেটা পড়তে গিয়ে মনে হয়েছে যে এটা তো এই অনুবাদ হতে পারতো, এটাও তো বিশ্ব সাহিত্যের দরবারে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে অনুবাদক নাই, এবং ওই যে আগ্রহটা, ওই যে ইন্টারেস্টটা, ওটা আমি দেখি কম। ওইটাকে কিভাবে জাগানো যায়? একটা বড় ব্যাপার হচ্ছে মার্কেটিং, মানে মানুষজন চিন্তা করে যে অনুবাদ করে কি আমি কি চাকরি করব, অনুবাদ করে কি আমি যথেষ্ট টাকা উপার্জন করতে পারবো, যেটা আমাদের সময় একটা মানে খুব স্বাভাবিক প্রশ্ন। তো সেটার কারণেও অনেকে পিছিয়ে যায়। কিন্তু আমি কিছু কিছু দেখেছি, কিছু কিছু ছাত্রছাত্রী অবশ্যই আছে যারা অনুবাদে আগ্রহী, অবশ্যই। কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের যে পরিমাণ লোক দরকার অনুবাদ সাহিত্যের জন্য কাজ করার জন্য, আমাদের সেই ম্যান পাওয়ারটা আমাদের নাই। ওইটা কোনোভাবে ডেভেলপ করতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন কিভাবে, আমিও পুরোপুরি উত্তর দিতে পারবো না, কিছু হয়তো বলতে পারি। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা ফিল করি যে ওটা না, এবং ওই আগ্রহটা জন্মাতে হবে। আমাদের অনেককে দেখি ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সময় যে ট্রান্সলেশন স্টাডিজ নামে আমাদের একটা কোর্স আছে, ওই কোর্সটা করতে অনেকেই আগ্রহ দেখায়, কিন্তু ওই কোর্সটা সবসময় আমরা অফার করতে পারি না, দিতে পারি না, কারণ ওই কোর্সটা একটা খুব কঠিন একটা জিনিস, যেখানে ছাত্রছাত্রীদের মধ্যেও ওই বেসিকটা থাকতে হবে যে ইংরেজি ভাষায় ওই দখলটা এবং বাংলা ভাষায় ওই দখলটা, দুইটা একটা মোটামুটি দখল না থাকলে মানে এই কোর্সটা করাও মুশকিল। তো আমরা যখন দেখি যে ছাত্রছাত্রী হয়তো ৩ জন বা ৪ জন আছে, আমরা বলি আচ্ছা থাক, আরেক সেমিস্টার পরে এটা অফার করবো যখন আরেকটু বেশি ছাত্রছাত্রী জমবে, কিন্তু সেটা আর হয় না। তারপরে যেমন এই সেমিস্টারে ইউল্যাবে আমরা ওই কোর্সটা অফার করেছি মাস্টার্সে। ডক্টর ফায়জা হাসনাত, উনি আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পড়ান, ফ্লোরিডার একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান, উনি কোর্সটা নিচ্ছেন এবং সেটা অনলাইনে বলে ওটা সম্ভব হচ্ছে। কিন্তু তারপরেও যে মধ্যে আমি দেখতে পাই যে আসলে ব্যাপারটা খুব বেশ কঠিন। ওই যে যেটা বললাম যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আর সোর্স ল্যাঙ্গুয়েজ দুইটা যদি ঠিক না মিলে, তখন কিন্তু আসলে ভালো ট্রান্সলেটর, ভালো অনুবাদক বের হওয়া খুব কষ্ট। সেটা হচ্ছে আমার মানে শিক্ষক হিসেবে আমি যেটা দেখছি আমার বিশ্ববিদ্যালয়ে বা আমার আশেপাশে, সেটা মানে আমার যেটা আর কি অনুভূতি, সেটা আমি বললাম এখানে। আর যদি এই প্রশ্নটা অবশ্য আপনি আমাকে করেননি এখনো, যে এডিটর হিসেবে, মিস্টার লিটারেচার পেজের এডিটর হিসেবে আমি যেটা দেখি, আমি কিন্তু ট্রান্সলেশন প্রচুর পাই, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে এগেইন ওই যে টার্গেট ল্যাঙ্গুয়েজ এন্ড সোর্স ল্যাঙ্গুয়েজ, যে কথাটা বাংলায় একরকম শোনাচ্ছে সেই সেই কথাটাই ইংরেজিতে ভালো নাও শোনাতে পারে, কারণ দুটো ভাষা কিন্তু একদমই দুই রকম। ইংরেজি ভাষার লেখকদের কাছে ওই জিনিসটার কোনো মানে নাও হতে পারে। যেমন একটা জিনিসের কথা খুব আসে, এটা আমি বিভিন্ন সময় আমার ছাত্রছাত্রীদের সাথে কথা বলি, এটা একটা ওয়াইডলি নোন টার্ম, অভিমান। অভিমান কথাটা বাংলা সাহিত্যে বারবার ঘুরে ঘুরে আসে, কিন্তু অভিমানের কোনো ইংরেজি প্রতিশব্দ নেই। কিন্তু এরকম অনেক শব্দ আছে যেগুলো হয় না, আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? যখন ওটা ট্রান্সলেটেড হয় তখন দেখা যায় যে জিনিসটা একটা এমন জিনিস দাঁড়াচ্ছে, আমি বুঝি যে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওখান থেকে আমি যখন তাকে দেখে আমি বুঝি যে এটা বিদেশি পাঠকের কাছে অ্যাকসেপ্টেবল হবে না, তখন আমাকে ঘুরিয়ে চিন্তা করতে হয়। তো ওই অনুবাদকের কাজটা কিন্তু আসলে খুব কঠিন, যে আমি যে ভাষাটা থেকে শুধু
শব্দগুলো ট্রান্সলেট করে দিলেই হবে না, ওটার কি আসলে কোনো মানে হচ্ছে কিনা সেটাও সবসময় চিন্তা করতে হবে, মানে মাথার পিছনে সবসময় ওটা ঘুরতে হবে আর কি। তো সেই জন্য আমার মনে হয় যে অনুবাদ করাটা বেশ আম, কষ্টসাধ্য, কঠিন, এবং হয়তো সেজন্য আমরা আহ, ভালো অনুবাদক যে পরিমাণ আমাদের দরকার সে পরিমাণে আমরা পাচ্ছি না। এটা আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। কিন্তু ঠিক তারপর আছে। আমি বলবো যে প্রচুর ভালো অনুবাদক আছে, এবং কিন্তু আমাদের আরো অনেক বেশি দরকার। ধন্যবাদ সোহানা। আমি মুজাফফরের কাছে সোহানার এই প্রসঙ্গটা নিয়েই আসি। আসলে অনুবাদ একটা ভাষা থেকে অন্য ভাষায় যখনই যায়, যখন যেটাকে আমরা বলছি যে সোর্স ল্যাঙ্গুয়েজ এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেটাতে আমি যাব এক ভাষা থেকে এক ভাষায় পৌঁছাবো, তখন কোনো সন্দেহ নেই যে দুটো একেবারেই ভিন্ন ব্যাপার। কারণ দুটো ভিন্ন সংস্কৃতি থেকে রচিত হয়ে ওঠা দুটো ভিন্ন কি বলবো সৃজনশীলতার দুটো ভিন্ন উপাদান তৈরি হয়েছে। একটা যে ভাষায় বাংলায় যিনি লিখবেন তিনি এই সংস্কৃতির ভেতর থেকে উপাদান নিয়ে এর সার নিয়ে তবে এটা রচনা করছেন, সেটা অভিমানের মতো শব্দই হোক বা আরো অনেক এরকম শব্দ রয়েছে, শুধু না অনেক ভাব রয়েছে, অনেক আচরণ রয়েছে, যেটাকে প্রকাশ করবার জন্য আমার এই ভাষাটাই যথাযথ এই ভাষার নিজস্ব বৈশিষ্ট্য হিসেবে। সেটা যখনই আমি অন্য একটা ভাষায় যাই, সেটা ইংরেজি হোক আর স্প্যানিশ হোক আর ফ্রেঞ্চ হোক, যে ভাষায় যাই সেই ভাষার সংস্কৃতির সঙ্গে মিলিয়ে এটাকে আবার সেই ভাষায় ভাষান্তরিত করা, তার সংস্কৃতির মধ্যে ধারণ করা, সেইটাই তো করবার জায়গায় নিঃসন্দেহেই যে পার্থক্য রচিত হয় সেইগুলি নিয়ে তত্ত্ব তৈরি হয়েছে অনেক, যে ঠিক আছে কোনটাকে আমরা মূলানুগ রেখে করব, নাকি আমরা ভাবটাকে ধারণ করব, নাকি এটা সংস্কৃতিকেও এটার মধ্যে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। পৃথিবীতে এই তত্ত্বগুলো এসছে, আমরা অত তত্ত্বের ভিতরে যাচ্ছি না আজকের আলোচনায়। মুজাফফরের কাছে ফিরে আসছি যেটা বলবার জায়গায়, যে ওই সংকটগুলো তো আছেই, সেগুলোর মধ্যে রেখে আমরা কোন ধরনের অনুবাদ করব বা কোন ধরনের ভাষান্তর করব যদি বলি, সেইগুলো এক ধরনের একটা তাত্ত্বিক প্রশ্নের জায়গায় রেখে সেই সামগ্রিক ক্ষেত্রটার জন্য আমরা যেটা সোহানাকে প্রশ্ন করে আসলে যে আলোচনাটার মধ্যে আমরা ছিলাম, যে সেটার জন্য আমরা আমাদের সামর্থ্য তৈরি করতে পারছি কিনা আমাদের নিজেদের, এই যে বিশ্ববিদ্যালয় হোক বা পত্রিকায় হোক বা অন্যান্য ভাবে। এখানে একটা বড় জায়গাও দেখছি যেখানে সোহানা সেটা বললেন যে আমাদের এখানে অন্যের ভাষা থেকে ভাষান্তর করবার বা অনুবাদ করবার চেয়ে সম্মানজনক লাগে হচ্ছে আমি নিজেই একটি লেখা লিখছি কিনা। তো এটাও একটা দৃষ্টিভঙ্গিরও জায়গা, একই সঙ্গে সেই সমস্ত জায়গায়ও কাজ করবার ক্ষেত্র। এই এই বিষয়টা নিয়ে মুজাফফর একটু যদি বলেন যে আপনার কি মনে হচ্ছে যে এই অনুবাদের জায়গায় আমাদের নিজেদের যে প্রস্তুতি, আমরা অনুবাদ করবার জন্য আমাদের সাহিত্যের সেই সাহিত্যকে, যেটা আমরা মনে করি যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সাহিত্য, আমি গতকাল যদি একটা বই প্রকাশ পায় ইউরোপে আমেরিকায়, তার নাম শুনে আজকেই সেটা পড়বার জন্য আগ্রহ বোধ করি, সেই রকম বইপত্র আমাদের লেখকরাও, আমি শুধু আজকের বাংলাদেশে এই মুহূর্তের কথা নয়, পিছনে ফিরে যেও বলছি, সেরকম তো রচনা আমাদের লেখকরাও করেছেন, সেইটি কিন্তু সেইখানে আমরা তৈরি করতে পারি নাই। তো এই জায়গাতে আমাদের নিজেদেরকে নিজেদের নিয়ে যাওয়ার ক্ষেত্রটাকে আমরা আসলে তৈরি করার জায়গায় কিভাবে প্রস্তুত হচ্ছি বা কি অসুবিধে দেখছি সামনে, কেন এটা হচ্ছে না? ওই যে বাজারের চাহিদা নেই সেই জন্যই হচ্ছে না, নাকি আরো কি অসুবিধা আছে? মুজাফফর কাজ করছেন এটা নিয়ে, আপনার একটু অভিজ্ঞতা। আচ্ছা, ধন্যবাদ আপা। এটা সোহান আপা যেটা বলছিলেন যে কথাগুলো, ওগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তো সরি, আমি একটু অন্য জায়গার থেকে সরি এই আলোচনার থেকে, যে আমাদের অনুবাদে আমাদের কেন মার্কেটটা তৈরি হলো না, মানে আমাদের অনুবাদকরা কেন এটা সম্মানের জায়গায় ভাবছেন না, বা কেন মনে করছেন যে এটার থেকে একটু নিজে গল্প বা কবিতা নিজে লিখলে সেটি প্রশংসা পাওয়া যাবে। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা বৈশ্বিক যে মার্কেট অনুবাদে সেটা এক্সপ্লোর করতে পারি না, আমরা শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটে আটকে আছি। এবং সেই জন্য বললাম যে আগে যাদের কথা বললাম, যে আমাদের প্রকাশনা জগৎকে যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, যারা এই যে আমাদের জাকির ভাই কমেন্ট করেছেন, যে জাকির ভাইয়ের মতো যারা নিজের খেয়ে বলা যায়, কারণ তারা তো তাদের পক্ষে তো সম্ভব না ওই সাপোর্টটা না পেলে শুধুমাত্র একা বই করে সারা ইউরোপ ছড়াই দেবেন। তারা তারপরও যে বাংলাদেশের মধ্যেই অল্প কিছু বিক্রি হবে, তারপরও তারা ওই কমিটমেন্টের জায়গা থেকে তারা যে কিছু ইংরেজি বই বের করছেন, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এটা তাদের একক প্রচেষ্টা বলবো।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্ব মার্কেটে কেন এক্সপ্লোর না করতে পারলে সমস্যাটা হচ্ছে এই যে আমি পেশা হিসেবে বলি, সম্ভাবনা হিসেবে কোনো কিছু হিসেবে আমি কিন্তু দাঁড় করাতে পারবো না। এখন সোহানা আপা বললেন যে ভালো অনুবাদের কথা, এখন ইজ দ্যাট অল? মানে ভালো অনুবাদ তো আমার এতগুলো অনুবাদ হলো, এর মধ্যে কি কোনোটা কি ভালো অনুবাদ ছিল না? এখন এই না, ভালো অনুবাদ অবশ্যই আছে। আপনাকে করছি না, আমি বলছি যে মূল ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আমার মার্কেটটা গেলে মানে এই ভালো সেন্সটা খুব রিলেটিভ। যখন আমি একজন ফরাসিকে রবীন্দ্রনাথ পড়াচ্ছি, তখন ফরাসি ওই ব্যক্তি কিন্তু রবীন্দ্রনাথকে মূলটা পড়ার তার সুযোগ নাই, এবং আমরা ধরেই নিই অনুবাদ যিনি পড়েন তিনি মূলটা পড়ার সবসময় সুযোগ পান না। ফলে তার কাছে কিন্তু প্রশ্ন ওইটা না যে এটা কতটা মূল থেকে এসেছে সরে গেছে, তার কাছে যে অনুবাদটা যাচ্ছে সেটা প্রেজেন্টেবল কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে অনুবাদটা প্রেজেন্টেবল হলো, ধরুন এখন অনুবাদটা কি আদৌ তার কাছে যাচ্ছে, প্রশ্নটা এই জায়গায় যে আমি ভালো অনুবাদ, আমাদের এখানে ভালো অনুবাদক অনেকেই আছেন, আমি কায়সার হকের কথা বললাম যে তিনি আমাদের একটা পিলার, যে তার মতো শুরু করে আমাদের অনেকেই আছেন। এবং আমি ওই যে বললাম যে আমরা সবসময় নিজেদের মনে করি যে ভালো অনুবাদ নেই বলে আসলে আমরা ইউরোপে যেতে পারছি না, এটা আমাদের এমনিই আমাদের একটা ধারণা, কিন্তু আমি বলি এটা একটা মিথের মতো দাঁড়ায় গেছে। ভালো অনুবাদ যেতে পারে এটা তা না, এটা অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, কিন্তু ভালো অনুবাদ হলেই কিন্তু আপনার ব্রিটিশ পেঙ্গুইন বা কানাডিয়ান হারপার কলিন বের করবে না সেই বইটা, তাদের একটা মার্কেট সম্পর্কে তারা ধারণা নেবে, সেই বইটা তাদের মার্কেটে চলবে কিনা, পাঠকের বাংলাদেশ সাহিত্য সম্পর্কে কোনো আগ্রহ আছে কিনা, আদৌ পাঠক ওই স্কোপটা নেবে কিনা, যেটা ভালো কিনা, রিস্কটা নেবে কিনা, নানান রকম ক্যালকুলেশন আছে। ফলে আমার গুড টেক্সট হলো, আমার অনুবাদকও ভালো হলো, কিন্তু ভালো পাবলিশারটা আমি পাচ্ছি কিনা, ভালো এজেন্ট পাচ্ছি কিনা, ভালো পত্রিকা কেন রিভিউ করবে পত্রিকা, তাদের এইটা মানে এই যে লিটারারিরও একটা পলিটিক্স আছে ওয়ার্ল্ডে, কোনো কিছু পলিটিক্সের বাইরে না। ফলে তারা এই টেক্সটটাকে কেন গুরুত্ব দেবেন, অনেক ক্যালকুলেশন আছে। এই জায়গাগুলোকে আমরা কি করে অ্যাটেন্ড করতে পারি? আমি বলতে চাচ্ছি না যে এটা ইম্পসিবল, আমাদের কিছু করার নেই, আমাদের পক্ষ থেকে করার আছে। এটা কয়েকটা প্রক্রিয়া আছে। আমি খুব পরিষ্কারভাবে বলি যে যখন আমরা বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতা বলি তখন আমরা একটা জায়গায় ভুল করি। আমরা বাংলা সাহিত্যের আন্তর্জাতিকতা বলতে শুধুমাত্র বুঝি আমাদের নেটিভ সাহিত্য, আমাদের যারা বাংলা ভাষায় লেখে। কিন্তু আন্তর্জাতিক জায়গায় যখন চলে যাই সেটা কিন্তু তখন কোন ভাষায় লেখা হচ্ছে অনেক সময় ম্যাটার করে না। কারণ আমি লক্ষ্য করে আমরা দেখবো, যদি আমরা আচেবের কথাই ধরি, আচেবে ইংরেজি ভাষায় লিখতেন, আমি কিন্তু আচেবেলা পড়ার সময় আমি মনে করছি যে আমি তার দেশের নাইজেরিয়ান সাহিত্যই পড়ছি, বেন অফ্রি ইংরেজি ভাষায় লিখছে। আমরা কিন্তু মনে করছি যে তাদের ভাষায় পড়ছি এবং তাদের সাহিত্য সম্পর্কে আমার একটা আগ্রহ তৈরি হচ্ছে। এরপর কোন একজন লেখককে যখন নাইজেরিয়ার পাচ্ছি, আমি দেখছিও না, অনেক সময় খোঁজও নিচ্ছে না যে সেটা অনুবাদ করা নাকি তার ইংরেজি। আমি কিন্তু আগ্রহটা তৈরি হয়ে গেছে, নাইজেরিয়ান সাহিত্য সম্পর্কে আমার একটা আগ্রহ তৈরি হচ্ছে, আমার ধারণা তৈরি হচ্ছে ওদের সম্পর্কে, গুড ফেইথ। আমি তখন ওই ফেইথ থেকে আমি লেখককে না জেনে, অনুবাদ কিনা না জেনে আমি কিন্তু বইটা হাত দিচ্ছি। তার মানে আমার বাংলাদেশের সাহিত্যে আন্তর্জাতিকতার জায়গায় যেতে গেলে আমাদের বাংলাদেশের থেকে যারা ইংরেজিতে লেখেন তাদেরকে অ্যাড্রেস করতে হবে, তাদেরকে ওন করতে হবে, আমাদের যারা মেইন স্ট্রিমে সাহিত্যে থাকেন। এবং তারা যখন ইন্টারন্যাশনালি কোনো সাকসেস পান তখন সেটাকে সেলিব্রেট করতে শিখতে হবে। আমাদের সাহিত্যে একটা খুব স্পষ্ট ক্ল্যাশ আছে, ক্লাস বিটুইন তিনটা সাহিত্যের ধারা যদি বলি আপনাকে। একটা সাহিত্য হচ্ছে আমাদের নেটিভ সাহিত্য, যেটি বাংলা ভাষায় লেখা হচ্ছে। আরেকটা সাহিত্য নেটিভ কিন্তু ইংরেজি ভাষায় লেখা হচ্ছে ঢাকাতে থেকেই। আরেকটি সাহিত্য হচ্ছে ডায়াসপোরা সাহিত্য, যেটি বাংলাদেশের রাইটার বাইরে থেকে লিখছেন। এখন এই তিনজনকে ওন করতে হবে। যখন আমাদের দেশের মিডিয়া যখন কাজ করবে, মিডিয়াকে ওন করতে হবে। কিরকম? ধরুন আজকে ইন্ডিয়ান সাহিত্য যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং, এশিয়ার মধ্যে সাহিত্য বলতে কিন্তু ইন্ডিয়ান সাহিত্যকে বোঝানো হয়। মানে বাইরে যখন রিডাররা পড়েন তখন বাংলাদেশে অনেক সময় তসলিমা নাসরিন পড়তে গিয়েও বলেন যে উনি ইন্ডিয়ান রাইটার। এটা আমি নিজেই বিভিন্ন রিভিউয়ে দেখছি, ক্রিটিসিজম বলা হচ্ছে ইন্ডিয়ান লেখক। এটা কেন বলা হচ্ছে? কারণ দেখুন ইন্ডিয়ান একটা ট্র্যাডিশন তৈরি করতে পেরেছে, সেটা কিন্তু ইন্ডিয়ান ডোমেস্টিক রাইটাররা তৈরি করেন। ইন্ডিয়ান তাদের দে হ্যাভ সো মেনি ল্যাঙ্গুয়েজেস, কিন্তু তারা তৈরি করছে কাদের দিয়ে? তারা তৈরি করছে ধরুন আমার সেই ঝুম্পা লাহিড়ী, হ্যাঁ, ধরুন রোহিন্টন মিস্ত্রি কানাডায়, আরেকজন ধরুন ব্রিটিশে আছে, ইতে আছে। এক একজন জায়গায় মানে ওল্ড স্কুল নাইপল রুশদিকে আমি বাদই দিলাম, তাদের যারা ডায়াসপোরিক ওল্ড স্কুল। একেবারে সম্প্রতি যে ভারতী মুখার্জির মতো লেখক, আমি ঝুম্পা লাহিড়ী ভারতী মুখার্জিকে আমি কিন্তু খুব বিরাট উচ্চ শ্রেণীর লেখক মনে করি না, তারা আমি মনে করি একটা মধ্যমানের লেখক, কিন্তু তারা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক বড় জায়গায় স্ট্যান্ড তৈরি করতে পারছেন। ইন্ডিয়ান কিন্তু অনেক হিন্দি ভাষায় লেখেন, পাঞ্জাবি ভাষায় লেখেন, বিভিন্ন ভাষায়। তারা ঝুম্পা লাহিড়ীর থেকে বা ভারতীর থেকে যে বা রোহিন্টন মিস্ত্রির থেকে যে বড় লেখক নেই, ভেনমাও বেগামুদ্রের থেকে যে বড় মিস্ত্রি নেই, উর্পি কাউরির থেকে যে বড় লেখক নেই, তা কিন্তু না। তাদের নেটিভ ভাষায় কিন্তু দেখা যাবে খোঁজ দিলে তাদের থেকে বড় লেখক আছে। কিন্তু এই লেখকগুলো যেটা করে দিচ্ছেন ইন্টারন্যাশনালি তাদের সাহিত্যের একটা ব্র্যান্ডিং করে দিচ্ছেন, যেখানে আমরা বড় রকম পিছিয়ে আছি। আমাদের মানে আমি একটু ধরে ধরে আসি। একটা হলো ডায়াসপোরিক কনটেক্সট,
এটি হচ্ছে প্রথম আমি ধাপ, যেটা বাংলাদেশের সাহিত্যকে আলাদা করে গ্লোবালি চেনাবে। কি করে চেনাবে? বাংলাদেশের কন্টেন্টটাকে চেনাবে। তারা তামিম আলম যখন ব্রিটিশ থেকেই লিখুক আর যে দেশ থেকেই লিখুক, তার সাহিত্য যখন লিবারেশন ওয়ার্ড যাবে, তখন ইন্টারন্যাশনালি বিভিন্ন পাঠক যখন ওয়ার্ল্ড লিটারেচার পড়তে চাইবে, তখন বুঝতে পারবে যে বাংলাদেশে এই একটা যুদ্ধ আছে, ওই কন্টেন্টে পড়া যায়। জিয়া হায়দার যখন লিখবেন, বাংলাদেশে কোনো কন্টেন্ট উঠে আসবে। যখন ওখানে যারা ধরুন আরো যারা পরবর্তীতে কাজ করছে, এই ফারাগ গজনবী যখন বাংলাদেশে থেকে হোক বাইরে থেকে যখন লিখছেন, তখন তিনি যেভাবে লিখবেন, শবনম নাদিয়ারা বা এই মাহমুদুর রহমান যারা বাইরে থাকছেন, এই যে নওশিন ইউসুফ কবিতা লিখছেন, সরবরি আহমেদ, তিনি আমরা জানি যে একটা টেলিভিশন স্ক্রিপ্টের মধ্যেও জড়িত ছিলেন, খুব পপুলার। এভাবে যখন বাংলাদেশের আদিব খান অস্ট্রেলিয়া আছেন, প্রত্যেকে যখন তার অঞ্চলে ভালো করবেন, প্রত্যেকটা মাথা রাখতে হবে যে যারা ডায়াসপোরিক রাইটার যায়, যদি ডায়াসপোরিক শব্দ আপত্তি থাকে না উচ্চারণ করি, যারা প্রবাসী লেখক বাংলাদেশ থেকে যান বাইরে, তারা কিন্তু কন্টেন্টের জায়গায় বাংলাদেশে ফিরে আসে। তার শৈশব, আমরা যদি দিলরুবা জেড কথা বলি, যিনি সুইডেনে থাকেন, তার সাহিত্যের বিষয় কিন্তু বাংলাদেশের ওমান এবং বাংলাদেশের লিবারেশন ওয়ার, এবং তিনি কিন্তু তার সাহিত্য লাতিন আমেরিকায় আমরা দেখছি যে খুব বেশ কিছু রিভিউ প্রকাশিত হচ্ছে, ইউরোপে তো আছেই। তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। তারপরে আসছে আমাদের যারা বাংলাদেশ থেকে ইংরেজিতে লেখেন, সোনাপা নিজেও আছেন, এদেরকেও আমাদের দেখছি যে ওন করতে হবে বৃহত্তর অর্থে বাংলাদেশের। তারা কিন্তু নেক্সট স্টেজ, তারা কিন্তু একইভাবে ইন্টারন্যাশনালি তারা কিন্তু পৌঁছবে, এবং তাদের মধ্য দিয়ে আমাদের সাহিত্যে পরিচিতি পৌঁছবে। আমাদের কায়সার হক স্যার কিন্তু তখন যখন মনসামঙ্গল নিয়ে লিখছেন, বা যখন ধরুন ফখরুল আলম যখন লিখছেন জীবনানন্দ দাশকে নিয়ে, তখন আমাদের সাহিত্যের যে আলাদা ইন্ডিয়ান সাহিত্য থেকে আলাদা বাংলাদেশি সাহিত্য, সেই পরিচিতিটা পৌঁছচ্ছে। এরপর যখন হাসানুল হক অনুবাদ হবে, সৈয়দ শামসুল হক অনুবাদ হবেন, তখন কিন্তু বোঝা যাবে যে তারা আস্তে আস্তে করে তারা বাংলাদেশের মূল জায়গায়, আমাদের যে নেটিভ জায়গায়, সেই জায়গাটায় যাচ্ছেন। এই প্রক্রিয়াগুলো প্রত্যেকটা ধাপে ধাপে যদি আমি আলোচনা না করি, আমি যদি বাংলাদেশের সাহিত্য আন্তর্জাতিকতা বলতে শুধুমাত্র আমি বাংলা ভাষার সাহিত্য আন্তর্জাতিকতা নিয়ে ভাবি, তখন ভুল হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমার মনে অ্যাটেনশন দেওয়ার সুযোগ এসছে। আর কোনো প্রশ্ন না, এটা খুব ভালো, আমি মূল প্রশ্নটা হারাই ফেলছি। হ্যাঁ, না, এটা খুব ভালো প্রসঙ্গ এলো মুজাফফর, থ্যাংক ইউ। যে আমরা আসলে আমাদের বাংলা ভাষাভাষী এই অঞ্চল থেকে যে মানুষেরা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি হোক বা অন্য ভাষাই হোক হিসেবে সাহিত্য রচনা করছেন, সেই ভাষায়, যেখান থেকে বাংলাদেশকে পৃথিবী চেনবার আরেকটা বড় সুযোগ পাচ্ছে। এই যে আপনি বললেন একটা বাংলাদেশের ব্র্যান্ডিং হয়ে যাওয়া, সেইটি খুব জরুরি, কোনো সন্দেহ নেই। আমরা যদি দেখি ভারতীয় বহু লেখক, বাঙালি লেখকও তারা ইংরেজিতেই লিখছেন বেশ অনেককাল ধরে, এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে ইংরেজি ভাষায় লিখছেন, ওই হিসেবেই পরিচিত। কিন্তু তাতে তার দেশকেও একটা পরিচয়ের জায়গা, একটা বড় সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। তেমনি করে নিঃসন্দেহে বাংলাদেশ থেকেও বেশ কিছু লেখক এখন তৈরি হচ্ছেন। আশা করছি বাংলাদেশের 50 বছর হলো, আশা করছি আগামী 50 বছরে নিশ্চয়ই আরো এরকম অনেক লেখক হবেন যারা অন্য ভাষায় লিখবেন, কিন্তু তাদের উপাদান দিনের শেষে তার নিজের সংস্কৃতি, তার নিজের দেশ এসে যাবে অনিবার্যভাবে। সেখান থেকে পৃথিবীর কাছে বাংলা ভাষাকে নিয়ে যাওয়ার, বাংলাদেশকে নিয়ে যাওয়ার, বাঙালি সংস্কৃতিকে নিয়ে যাওয়ার সুযোগ অনেক তৈরি হয়ে যাবে। এটা একটা ব্র্যান্ডিং এর প্রশ্ন, নিঃসন্দেহে। আমরা ডায়াসপোরার কথা নাও বলি যদি, আসলেই যাদের শেকড় এখানে বাংলা অঞ্চলে বা বাঙালি হিসেবে, সেখান থেকে নিশ্চয়ই একটা, এটা খুব ভালো একটা প্রসঙ্গ তুলেছেন, এবং সেখান থেকে পরিচয়, বিশ্বের কাছে পরিচয়ের জায়গাটা নিঃসন্দেহে রবীন্দ্রনাথ তার প্রথম ইয়ের ভেতর দিয়ে তো সেইভাবেই গেলেন পৃথিবীর কাছে। তো সেটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেইটা আমরা আসলে গুরুত্বের সঙ্গে নিচ্ছি কিনা, যারা লিখছেন, যে কথাটা মুজাফফর বললেন, আমরা সেটাও সেলিব্রেট করছি কিনা, আমরা সেটাকেও সমান গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি কিনা, যারা আসলে অন্য ভাষাটাকে তাদের প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়ে এই সাহিত্য রচনার জায়গায় বা লেখালেখির জায়গায় নিজেকে নিয়ে গেছেন। তো এটা আমার মনে হয় যে আমি দুই একটা একটু আমাদের আজকে সঙ্গে যারা আছেন দেখছেন, তারা কেউ কিছু পরামর্শ বা মন্তব্য এখানে দিয়েছেন, আমি একটা দুটো একটু পড়ে শোনাই। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেউ যাতে করে হয়তো আপনাদেরও কথা বলবার জায়গায় যদি মনে হয় যে আরো কিছু অ্যাড্রেস করার আছে। সৈয়দ জাকির হোসেন, তিনি অ্যাডন এর প্রকাশক। তিনি লিখছেন যে বিশ্ববাজারে আমাদের সাহিত্যের নানা ধারাকে নেওয়ার সুযোগ আছে, প্রমোশন, যোগাযোগ ও
সেক্ষেত্রে কপিরাইট সোসাইটি বা এজেন্ট না হলে একক প্রকাশক বা লেখকের পক্ষে সম্ভব নয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিশ্ববাজারে নেয়ার জন্য একটি প্রাইভেট প্রকাশনা কিভাবে কাজ করলো এই অভিজ্ঞতা জানা দরকার। বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা স্টাডিজের প্রকৃত অর্থেই চর্চা হওয়া চাই। অনুবাদ স্টাডিজ বিভাগগুলোর একটা সুফল সামনে আসবে এই ক্ষেত্রে। আজকের আলোচনাটা একটা ভালো সূত্রধরের কাজ হচ্ছে, আমি খুবই আনন্দিত। এইখান থেকে আমি একটু মোজাফফরের কাছে আবার ফিরে আসি। সোহানার কাছে আমি শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা, একটু ফিরে আসি এইখানে। এই যে বিশ্ব বাজারে নিয়ে যাওয়ার জায়গায় কাজ করা এবং আমাদের নিজেদের উদ্যোগ নিয়ে আসে এখানে, সেই উদ্যোগগুলোর জায়গায় এখানে বাংলা একাডেমি একটা বড় প্রতিষ্ঠান, যাদের কাছ থেকে এই ধরনের একটা উদ্যোগের প্রত্যাশা আমাদের সকলের থাকে, যে বাংলা একাডেমি আমাদের সাহিত্য, আমাদের ভাষা এইসব নিয়ে কাজ করবে, সেটা বিশ্বের কাছে সেটা এক্সপোজড হবে, তার পরিচয় ঘটবে, সেই সূত্রটা কিভাবে তৈরি করবে। তো সেইখানে বাংলা একাডেমির দিক থেকে মোজাফফর যদি একটু সবার জন্য কিছু তথ্য শেয়ার করেন, যে কি রকম ভাবে এই ভাবনাকে আমাদের বাংলা একাডেমির কাঠামোর ভেতরে ভাবা হয়েছে বা ভাবা হচ্ছে বা কাজ চলছে, সেটা যদি একটু সংক্ষেপে বলার সুযোগ থাকে। এটা হলো যে বাংলা একাডেমির ক্ষেত্রে আমি একজন বাংলা একাডেমির কর্মকর্তা হিসেবে না, আমি এমনি লেখক হিসেবেও যদি আমি মন্তব্যটা করতে চাই, সেটা হলো যে বাংলা একাডেমি যে প্রক্রিয়াটার মধ্যে কাজ করছে এবং করে আসছে, সেটা একটা আমাদের সাহিত্যে, বাংলাদেশের সাহিত্যে একটা বড় অবদান বলবো। কারণ আমি এর আগে যে লেখকগুলো নাম করছিলাম, যে আমরা যদি ধরি 50-55 পরে প্রতিষ্ঠা, 60-70-এর পরে যে অনুবাদ, একটা বড় রকম অনুবাদ হয় 70-80 দশকে ইংরেজি, এবং সেই অনুবাদগুলো বাংলা একাডেমির প্রচেষ্টাতেই হয়েছে। এবং বাংলা একাডেমি একটা বড় অংশের বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ, যদি যতটুকু হয়েছে বাংলাদেশে, তার মধ্যে একটা বড় অংশ অনুবাদ করা হয়েছে। এবং বাংলা একাডেমি এখনো রেগুলার বেসিস অনুবাদ শাখা থেকে প্রতি বছর 3 থেকে 4টি বই বা আরো বেশি অনুবাদে বের হয়। এবং সেই ক্ষেত্রেও আমরা দেখি যে বাংলা একাডেমি গুরুত্ব দিচ্ছে বাংলা থেকে ইংরেজি ভাষার প্রতি, যে যাতে বাংলা আমরা ট্রান্সলেশন ইন না হয় ট্রান্সলেশন আউট এর একটু বেশি গুরুত্ব দিচ্ছে। এবং বাংলা একাডেমি যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু মিলিয়ে তার কাজ, ফলে সেই প্রতিষ্ঠান শুধুমাত্র যে কবিতা উপন্যাস করে তা না, ইতিহাসের বইগুলো, যেমন আমরা ফাইজা হাসানাত যার কথা বলা হচ্ছিল, যিনি অনুবাদের সঙ্গে এবং বাংলাদেশের সাহিত্য নিয়ে একটা বড় কাজ করছেন আমেরিকা থেকে, তার অনুবাদেই প্রকাশিত হয়েছে। যেমন বীরঙ্গনা বলছি যে বইটি মিলেম ইব্রাহিমের, আমি বীরঙ্গনা বলছি। তো এরকম সব রকম বই বাংলা একাডেমিকে করতে হয়। বিষাদ সিন্ধু ফখরুল আলমের অনুবাদে বের হয়েছে, বা যদি সূর্য দিগল বাড়ি প্রফেসর অধ্যাপক আব্দুল সেলিমের অনুবাদে বের হয়েছে। তো এভাবে কিন্তু বাংলা একাডেমি অনুবাদের কাজগুলো হচ্ছে, একই সঙ্গে বিশ্বের বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ যেটা, সেটা চলছে। কিন্তু আমার মনে হয় কি, যে আমরা যদি একটা বড় সাকসেসের কথা ভাবি, সেটি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের প্রতি যদি আমরা নির্ভরশীল হবে না, আমাদেরকে প্রত্যেকটা ইউনিট যে আছে, যেমন ইউনিভার্সিটির কথা হলো, যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আসলে করছে কি, এটাও এখন প্রশ্নের মুখে আনতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গায় আমরা চলে এসেছি, আমরা সেই কলোনিয়াল যে হ্যাংওভার, সেটার মধ্যে আমরা থাকতে চাই না। আমরা এখন আসলেই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন, নিজ উদ্যোগে, সোহানা আপার মতো ব্যতিক্রমী কিছু মানুষ আছেন যারা নিজ উদ্যোগে বাংলা সাহিত্যটা পড়ছেন, এবং আমাদের যারা লেখক অনুবাদ করছেন, অনুবাদের প্রতি আগ্রহী হচ্ছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কাঠামোর মধ্যে ওই ব্যবস্থাটা আছে কিনা, যেটার সঙ্গে বাংলা সাহিত্যের সঙ্গে তাদের সম্পর্কটা তৈরি হবে, এবং তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে না, বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা অবস্থাতেও বাংলা সাহিত্য নিয়ে কাজ করার সুযোগ পাবেন। এটা কিভাবে পাবেন? বিশ্ববিদ্যালয়ে অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা প্রকাশনা ডিপার্টমেন্ট থাকবে। আমরা জানি একটা পাবলিকেশন সেল কিন্তু নামমাত্রে আছে। সেখান থেকেও তারা তাদের স্টুডেন্ট দিয়েই যে বইগুলো অনুবাদ করবে, এটা কোর্স প্ল্যানের মধ্যেই, ট্রান্সলেশন স্টাডিজ হোক, অন্যান্য কোর্সের আওতায় হোক, সেই বইগুলো বিশ্ববিদ্যালয় থেকে 1-2টি করে বই বছরে বিশ্ববিদ্যালয় নিজে প্রকাশ করবে। এবং বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টরা থাকবে, তারা যখন প্রবন্ধ লেখে, তখন তারা তাদের চর্চার বিষয়ে তাদেরকে আমরা জোর দিতে পারি না। যিনি ইংরেজিতে গল্প বা কবিতা লিখবেন, মৌলিক সাহিত্য চর্চা করবেন, তাকে আমরা উৎসাহিত করবো। প্রথম কথা হচ্ছে এটা। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি, তখন কিন্তু নিরুৎসাহিত করা হতো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে বলছি না, কালচারালি আমাদের নিরুৎসাহিত করা হতো যে ইংরেজি ভাষায় কেন লিখবে, বাংলা ভাষায়, বাংলাদেশে আছি, আমার রিডার বাংলা। আমার মনে হয় এই বিশ্বাস থেকে বের হতে হবে। কেউ যদি ভালো ইংরেজি লিখতে পারে, তাকে ঠেলে দিতে হবে ইংরেজি ভাষার দিকে, লেখার দিকে। এখন ভাষা বেরিয়ার তো আমি চিন্তা করলে আর হবে না আমাকে। আর দ্বিতীয়ত, যে প্রবন্ধ বা গবেষণা বা এইসব ক্ষেত্রে যার আগ্রহ আছে, তার একটি বড় রোল প্লে করার সুযোগ আছে ইউনিভার্সিটি ক্ষেত্রে, শিক্ষকদেরও। যেমন ধরুন, যারা প্রবন্ধ লিখছে তারা তখন কি লেখে, আমি নিজে পত্রিকা করতে গিয়ে দেখছি, যখন আমি নিজে ইংরেজি আর্টিকেল চাই, তখন একটা মানে আমার অন্যরকম এক্সপিরিয়েন্স হয়, যে
ইংরেজিতে যারা পড়াশোনা করতেছেন রানিং বা বের হয়েছেন ইমিডিয়েট, তারা বিভিন্ন রকম প্রয়োজনে, একাডেমিক প্রয়োজনে বিভিন্ন আর্টিকেল লেখেন, এসে লেখেন। তারা কি করেন, ধরুন শেক্সপিয়ারে উইট অ্যান্ড হিউমার এন্ড শেক্সপিয়ার, আচ্ছা এইটা নিয়ে আপনি শত শত আর্টিকেল লেখা হয়েছে, আপনি ইন্টারনেটে গেলে পাবেন। এটা লেখার দরকার কি? আপনি ধরেন লিখছেন ভিক্টোরিয়ান এজের সমাজ বাস্তবতা, আপনি ধরুন ভার্জিনিয়া উলফে স্ট্রিম অফ কনসিয়াসনেস, আচ্ছা এইটা আমার লিখে এখনকার আমার বাংলাদেশের সাহিত্যে আমার প্রয়োজন নাই, এটা প্রয়োজন আছে আমি লিখছি কার জন্য? বাইরের জন্য, যেহেতু আমি ইংরেজি লিখছি। বাইরে এটা তো একটা ব্যাপক চর্চার অংশের মধ্যে আছে, তাহলে এটা লিখে আমি তাদের সাহিত্যে কি কন্ট্রিবিউট করছি? যদি তাদেরকেই আমি উক্তি হিসেবে ব্যবহার করি, আমার যদি মৌলিক কোনো ইনপুট না থাকে, তাহলে এই চর্চা তো মিনিংলেস। তাহলে আমার কি হতে পারে, আমি ওইটাই লিখতে পারি সমাজ বাস্তবতা হাসান আজিজুল হকের লেখায়, দেশভাগ অমুকের সৈয়দ আলিউল্লাহর লেখায়, এটা বলে তো আমি ইংরেজি আর্টিকেল লিখতে পারি, এবং সেই আর্টিকেলটা যদি আমার বাইরে কোনো জার্নালে ওরা অ্যাকসেপ্ট করে, তাহলে তো আমার সাহিত্যটাই ওখানে গেল। ওখানে শেক্সপিয়ারে ওইটা নিউমার আছে, এটা আমার বাইরের জার্নালে লিখে তো আমার কি আছে দায়িত্ব? মানে আমি একজন ইংরেজি সরকার বাংলাদেশের থেকে ইংরেজি অনার্স মাস্টার্স করছি, আমার তো একটা দায়িত্ববোধ আছে দেশের প্রতি, দেশের সাহিত্য, দেশের ইতিহাস, ঐতিহ্য সব প্রতি। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের ইংরেজি বিভাগ থেকে তৈরি করতে হবে। এবং অনেক সময় আমি যখন নিজে ছাত্র হিসেবে বলছি, এমন অবস্থা দাঁড়ায় যে আমি যদি ডিপার্টমেন্টে ক্লাস চলাকালে আমি যদি অন্য বই, ধরুন আমি আমার সিলেবাসে নেই, আমি মার্গারেট অ্যাটউড নিয়ে যাচ্ছি, তাহলে আমার একটা স্মার্টনেস প্রকাশ পায়, মানে মার্গারেট অ্যাটউড আমার বইটা আমি চিনি এই রাইটারকে। কিন্তু আমি যদি ওখানে হাসান আজিজুল হকের বই নিয়ে যাই, আমি যদি শওকত আলীর বই নিয়ে যাই, আমার দিকে আমার কেমন ভাবে তাকানো হয় যে এটা খ্যাত, এটা বাংলা বিভাগ পড়ার কথা, এই কেন ইংরেজি বিভাগে আসছে? এই ফিলিং গুলো কিন্তু সেন্স অফ, মানে কাইন্ড অফ ফিলিং কিন্তু এনভায়রনমেন্ট কিন্তু তৈরি করা হয়। এটা কেউ তৈরি করে আমরা জানি না, এটা কিন্তু কাঠামোর মধ্যে থেকে আসে। এই জিনিসগুলো তৈরি করে আমাদেরকে ভাষাটা কি করতে হবে, যে পরিষ্কারভাবে ভাষাটা ইংরেজি, কিন্তু এটার সঙ্গে বাংলাদেশের শিল্প সাহিত্য ঐতিহ্যের কোনো সম্পর্ক, কোনো জায়গায় কোনো ফাঁক নেই। এই বোধগুলো যদি আমরা ধীরে ধীরে না তৈরি করতে পারি, তখন কিন্তু আমি বলছি যে এই প্রশ্নগুলো দাঁড়াবে। সোনাপ একটা ভালো কথা বললেন যে এ পর্যন্ত, এই কথাটা বুঝতেই পারে যে এ পর্যন্ত বাংলা সাহিত্যে যারা ইংরেজি অনুবাদ করছে তারা অন্য বিভাগ থেকে এসে না, আসেনি, পরিষ্কারভাবে ইংরেজি বিভাগ থেকে এসছে, এবং এটাই কাঙ্ক্ষিত। এটা তো মানে আমি খুব গর্ব করতে পারি না, আমি ইংরেজি ছাত্র হিসেবে। বাংলাদেশের যারা অধিকাংশ অনুবাদক কারা, তারা ইংরেজি ছাত্র, খুবই স্বাভাবিক, সেটাই হওয়ার কথা। কিন্তু যদি আমি এই গর্বটা করি, তাহলে আমাকে এই দায়টাও নিতে হবে। 50 বছরে বাংলা সাহিত্যের ইংরেজির যে যতটা আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি, সেই দায়টাও কিন্তু সেই অর্থে আবার আমারই। এই দায়টা আমাকে নিতে শিখতে হবে, যে আমরা কেন আরো আরো ভালো চাই। আমরা ঠিক আছে, আমরা যতটুকু করছি না, এটা ভাবার সুযোগ নেই। আমরা, আপনি দেখবেন যে যখন এটা কিন্তু ছিল 50-60-এর দশকেও, ঢাকা ইউনিভার্সিটি যখন খান স্যার মুর্শিদ যখন পত্রিকা করছেন নিউ ভ্যালুজ, তাকেও কিন্তু এই কথা বলা হচ্ছিল যে পত্রিকাটা বের হচ্ছে বাংলাদেশের, তখন লিবারেশন ওয়ারকে একটা একটা সাংগঠনিক জায়গায়, ভূমিকার জায়গা থেকে কাজ করছে, ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র করার জন্য পত্রিকাটি কাজ করছে। তখন বলা হচ্ছে যে বাংলায় করলে সমস্যাটা কি পত্রিকাটা? খান স্যার মুর্শিদ স্যার বললেন যে না, আমাকে ইংরেজিতেই করতে হবে, কিন্তু বাংলাদেশের সাহিত্য, মানে সাহিত্য এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে প্রয়োজনীয়তা, বাংলাদেশের যে স্বাধীনতা প্রয়োজনীয়তা, এটা আমাকে বাংলায় লিখতে হবে না, আমাকে ইংরেজিতে লিখতে হবে, কারণ এটা রিডার আমাকে ইন্টারন্যাশনালি পৌঁছতে হবে তাদেরকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে বাংলাদেশে আমরা যারা পড়ি, আমাদেরকেই বরং যারা ইংরেজি জানে তাদেরকেই বরং বাংলাদেশ নিয়ে বেশি লিখতে হবে। আমি ওখানে একটুখানি শুধু আমি শেষ করি, তারপর আপনি আসেন। আমরা যারা বাংলায় লিখি তারা বরঞ্চ বিশ্ব সাহিত্য নিয়ে বেশি লিখবে, বিশ্ব সাহিত্য নিয়ে তারা বেশি লিখবে, কারণ বাংলাদেশের যারা ইংরেজি জানে না তাদেরকে আমি একটু বিশ্ব সাহিত্য সম্পর্কে ধারণা দিব। কিন্তু যারা ইংরেজিতে লেখে তারা আবার ভাইস ভার্সা, তারা কি করবেন, তারা বাংলাদেশের সাহিত্য সম্পর্কে ওদেরকে ধারণা দেবেন। আমি বলতে চাচ্ছি না মোটা দাগে দেন না, আমি বলছি এই জায়গাগুলো যদি আমাদের ন্যূনতম আত্মসমালোচনার জায়গা থাকে, এইগুলোকে উপস্থাপন করা, এই জায়গাগুলো। আরেকটি জায়গায় সরকারি বাংলা একাডেমি প্রতিষ্ঠান আমি ছেড়ে দিচ্ছি খুব শীঘ্রই, সেটি সরকারের দেখেন একটা জায়গা, দেখেন আমাদের প্রত্যেকটা দেশে কূটনীতিক আছে, প্রত্যেকটা দেশে অ্যাম্বাসেডর আছে। এই অ্যাম্বাসেডর গুলো কি আমাদের কোন রকম বেসিস তো নাই যে এরা সাহিত্য সম্পর্কে নলেজ আছে কিনা? এদের তো অ্যাডমিনিস্ট্রেটিভ সাকসেস দেখে সম্ভবত কি করা হয়। আপনি দেখবেন যে মিজানুল কায়েস, যিনি যখন, তারকে আমরা চিনি যে তিনি রবীন্দ্রনাথকে তার মতো করে পড়া মানুষ খুব কম ছিলেন, তিনি যখন আমরা বিভিন্ন রকম বাইরেই, তিনি যখন ওইরকম প্রোগ্রামে যাচ্ছেন, অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, এই বক্তৃতাগুলো বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যেগুলো পাওয়া যায়, দেখা যায় যে তিনি কানাডার একটা মহলে বক্তৃতা দিচ্ছেন, তিনি শুরুই করছেন রবীন্দ্রনাথকে দিয়ে, তার ভাষায়। তারপর তিনি কথা বলছেন বাংলাদেশের সাহিত্য ঐতিহ্য নিয়ে। এইরকম যারা বিভিন্ন জায়গায় কূটনৈতিক দায়িত্বে থাকেন, তাদের একটা রোল প্লে সুযোগ আছে, এবং তাদের শুধু নিজের থেকেই না, ওখানে যারা আছেন তাদের দায়িত্বটা কি, তাদের আরেকটু দায়িত্বের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়। যে অনুবাদগুলো ডোমেস্টিক ভাবে হচ্ছে বাংলাদেশে, যে বইগুলো, সেই বইগুলো তারা ওখানে কিছুটা প্রচার প্রসারে কাজ করতে পারেন কিনা, সেইটা বই ফ্রি দিয়ে হোক, যথাযথ জায়গায়, কোনো জায়গায় গেলে ওইখানে স্কুল কলেজের বইগুলো কিছু গিফটের প্রক্রিয়া হোক, সরকারি ভাবে
একটা বড় রকম বাজেট থাকতে হবে বাংলাদেশের শিল্প সাহিত্যে ভর্তুকি দিয়ে এইটার প্রচার প্রসারে। সরকার যদি এটা না করে, ইউনিভার্সিটি গুলো যদি না করে, শুধুমাত্র বাংলা একাডেমি বা শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠানগুলো পারবে না। এইটা আপনার প্রত্যেকটা জায়গা থেকে, আমরা এতটাই পিছিয়ে, এখন প্রত্যেকটা জায়গা থেকে কাজ করতে হবে এবং সরকারকে অবশ্যই শিল্প সাহিত্যে যথেষ্ট পরিমাণ যা ভর্তুকি দেওয়া হয়, যে পরিমাণ টাকা দেওয়া হয়, এটা একেবারেই বলা যায় না। অন্যান্য সেক্টরে আপনি দেখবেন যে একটা বাংলাদেশের রাস্তার পিছনে সারা বছর, আপনি ধরুন ফর এক্সাম্পল মোহাম্মদপুর থেকে জিগাতলা পর্যন্ত আসতে যে রাস্তাটা, এই রাস্তায় ইয়ারলি যে ব্যয় হয় কনস্ট্রাকশনের, 3 মাস পর রিনোভেশন খোড়া টোড়া এইসবে, আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন অনুবাদের জন্য সরকার থেকে ওই পরিমাণ ব্যয় আছে কিনা, শুধু এই রাস্তাটার খোড়ার পিছনে যে ব্যয় হয়। হ্যাঁ আপা, এখন আপনাকে সরি আমি একটু বেশি কথা বললাম। না না, বেশি কথা তো আরো রয়েছে মুজাফফর, এত কথা রয়েছে যে অনেকগুলি আলোচনাতেও সেটা শেষ হবে না নিশ্চিত। আমি যে থেকে যাচ্ছে আরো অনেক ডাইমেনশন এই সমস্ত কিছু, যেমন বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার কথাটা এখানে খুব জরুরি, খুবই জরুরি। কিভাবে পড়ানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে, সেটা থেকে আমরা কোথায় পৌঁছাচ্ছি, কোথায় যেতে চাই, সেগুলো জরুরি। সরকারের ভূমিকা জরুরি। বাংলা একাডেমি তো একটি মানে ডেডিকেটেড কাজ করবে বলে প্রতিষ্ঠান মাত্র, কিন্তু তার বাইরে সার্বিক জায়গা থেকে সেই জন্য কথা অনেক হতে হবে। এবং কথা তো বলবার জন্য এই একটা অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা শেষ করব না, করতে পারবো না, নিশ্চয়ই আবার আমরা ফিরে ফিরে আসবো আরো অনুষ্ঠান নিয়ে। তো আমরা সোহানার কাছে যাই এবং আমাদের মোটামুটি অনুষ্ঠানের সময়ও শেষের দিকে এসে গেছি। আমি আসলে জাস্ট শুনে এসে তারপরে করতে চাচ্ছিলাম, আমার বেশিক্ষণ সময় আমি নেব না, মানে আমি জাস্ট একটা পয়েন্ট, আমি হ্যাঁ আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো আমি বেশি সময় নেব না, আমি জাস্ট 2টো বা 3টা পয়েন্টে একটু জোর দিতে যাচ্ছি। যেমন যে কথাটা আসছে, হ্যাঁ এটা সব ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে, সম্ভব, কিন্তু মানে শুধুমাত্র ইংরেজি বিভাগের উপরে বোধহয় এত বড় দায়িত্বটা নেওয়া সম্ভব না। কারণ কথা হচ্ছে বিশ্বের যদি আপনি বিভিন্ন দেশের দিকে তাকাই আমরা, তাহলে যেটা দেখতে পাবো যে ইউনিভার্সিটি গুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা করে অনুবাদের জন্য সেন্টার থাকে, ট্রান্সলেশন সেন্টার যেগুলোকে বলা হয়। সেখানে যারা এই সমস্ত অনুবাদে বিদগ্ধ বা যারা অনুবাদে আগ্রহী সত্যিকার অর্থে, তাদের দ্বারা পরিচালিত, এবং ওখানে আলাদা ফান্ড থাকে এবং সেখানে কাজগুলো করা মানে কি বলবো, মানে একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার হয়, একটা আলাদা একটা পরিবেশ থাকে। এখানে এখনো মানে অনেক কিছুই হচ্ছে কিছুটা ব্যক্তিগত পর্যায়ে, অনেক অনেক জায়গাতেই কাজ হচ্ছে, আমি জানি দেশের বাইরে হচ্ছে, ভেতরে হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে খাপছাড়া ভাবে। এবং আমাদেরকে যদি বলা হয়, যেমন মুজাফফর যেরকম অনেক কিছুর খোঁজ খবর রাখে, ও যে ইয়েগুলো দিল, যে লিস্ট গুলো ধরে ধরে বোঝা যাচ্ছে মানে ও জানে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি সবসময় কিন্তু আমরা এইগুলো খোঁজ রাখতে পারি না। যেমন দেশের বাইরে কিছু কিছু জায়গা আমি জানি যে কিছু কিছু হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা সবসময় ট্র্যাক রাখতে পারি না। যখন নাকি খুঁজতে যাই, আচ্ছা আমি এই বইটা অনুবাদ করতে চাই বা এই গল্পটা অনুবাদ করতে চাই, তখন আমি খোঁজ পাই, ও আচ্ছা এটা এখানে একজন করেছে, ওখানে একজন করেছে, কিন্তু ওগুলো খুব বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে আছে। ওগুলোকে এক জায়গায় জোগাড় করাও কিন্তু একটা বড় দায়িত্ব। কিন্তু কথা হচ্ছে যে কে করবে, মানে সবাই খুব বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে। তো ওইটার একটা মানে আমাদের একটা অনুবাদ কেন্দ্র বা একটা অনুবাদ সেন্টার, এইটা আমাদের জন্য একটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমিও ওভাবে বলতে পারছি না যে এদের করা উচিত বা ওদের করা উচিত, মানে একটা রাষ্ট্রীয় ভাবে কোথাও এরকম একটা আমাদের খুব দরকার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সোহানা। আমি একটু মুজাফফরের কাছে ফিরে গিয়ে তারপরে আমাদের আজকের এই পর্বটা এই বিষয়ের শেষ করব, এবং আশা করব যে নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে, এই প্রসঙ্গটি নিয়ে আবার কোনো রবিবারে আলোচনা করব। আর যেহেতু এটা আলোচনার দাবি রাখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, এখানে কতগুলি খুব বড় দাগের এলো। এটা ইংরেজি বিভাগের প্রসঙ্গ নয়, আবারও সোহানা তা বলতে চাইনি হয়তো। এটা আসলে বিশ্ববিদ্যালয়কে যদি সামগ্রিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের চেহারায় দেখি, তাহলে এটা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই অনেক ধরনের ক্ষেত্র এবং সুযোগ তৈরি করতে হবে। আমরা তো আসলে আমাদের ইংরেজি সাহিত্যে যারা পড়েন তাদেরকে অন্য দেশের সাহিত্যের সঙ্গে বা নিজের দেশের অন্য সাহিত্যের সঙ্গে সম্পর্কিত করে কোনো পড়াশোনার পদ্ধতি দেখি না, যেটা মুজাফফর বললেন যে বাংলা বই পড়লে পরে মনে করা হয়। আপনিও কিন্তু মজার ব্যাপার, আপনিও কিন্তু ইংরেজি স্টুডেন্ট।
অ্যাকচুয়ালি রানা তো আমরা আপাকে ইংরেজি আমরা প্রচুর কাজ করাই ছাত্রছাত্রীদের যেটা নাকি বাংলা সাহিত্যের সাথে জড়িত। আমি নিজে করিয়েছি মাস্টার্সের থিসিস, যেখানে রিজিয়া হ্যাঁ, রহমানের উপন্যাসের উপর কাজ করছে, বা আরো না অন্য অন্য করাচ্ছে। সোহানা, আপনি যেহেতু সো নিজে সেটা লেখালেখি কিন্তু করেন, হচ্ছে। সেই জন্য হয়তো একটু ভিন্ন, এবং হয়তো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়তো একটিতে এই রকমের বা দুটিতে এই রকমের, কিন্তু আমরা আসলে সামগ্রিক চিত্র দেখতে চাই এইরকম, যে আমি আমাদের পুরো আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে পাই। বিশ্ববিদ্যালয়গুলো আমরা সামগ্রিকভাবে দেখতে চাই, যে আমাদের শুধু ইংরেজি বিভাগ নয়, আমাদের সাহিত্যের অন্য বিভাগ, আমাদের তুলনামূলক সাহিত্য বলেও কিছু নেই বা পড়বার সুযোগ নেই, আমরা রিলেটই করতে পারি না। আমরা যখন আমাদের একটি সাহিত্যের বিশেষ কোনো গ্রন্থ পাঠ করি, তখন সেটার সঙ্গে সারা পৃথিবীতে আসলে সম্পর্ক রয়েছে এরকমের কত কিছু। এলিয়েট কোথায় সম্পর্কিত হয়েছেন বাংলা সাহিত্যের সঙ্গে, এ কথা নিয়ে আমাদের খুব ক্ষুদ্র আলোচনাই হয়। এগুলোকে রিলেট করে যে আলোচনা করা, সেটা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি বিভাগে নয়, হয়তো অনুবাদ সাহিত্য হয়তো একটা আলাদা কেন্দ্র হতে পারে, কিন্তু এটা সামগ্রিক সিলেবাস, সামগ্রিক আলোচনার জায়গায় এই দৃষ্টিভঙ্গির জায়গায় পরিবর্তনগুলো খুব জরুরি। যেই জন্য আমাদের এই আলোচনাগুলো খুব জরুরি, কোনো সন্দেহ নেই। যত আলোচনা হবে সমাজের ভেতরে এটার তত আলোচনার ক্ষেত্র তৈরি হলে হয়তো এগুলো আস্তে আস্তে পাল্টাবে। তো সেই সমস্ত তো হতে হবে অনেকবার। আমি আমাদের আজকের সময় যেহেতু মোটামুটি শেষের পথে, মুজাফফরের কাছে একটা শেষ প্রশ্ন নিয়ে আসি, যেহেতু এই যে সমন্বয়ের জায়গা, একটা সোহানাও বলছিলেন যে এই যে বিচ্ছিন্ন ভাবে কেউ কেউ ব্যক্তিগত উৎসাহে, ব্যক্তিগত উদ্যোগে অথবা কোনো প্রতিষ্ঠান তারা নিজেরা কিছু অনুবাদের কাজ করেন, এরকম কিছু প্রকাশনা প্রতিষ্ঠান বা ভিন্ন রকম প্রতিষ্ঠান, এইরকম বিচ্ছিন্ন ছাড়া ছাড়া জায়গায় যা হওয়ার তা হচ্ছে, কিন্তু এটাকে একটা সামগ্রিক জায়গায় সমন্বয়ের জায়গায় বেশ কিছু কাজ হচ্ছে বলে আমার যতদূর ধারণা, যতটুকু জানা। মোজাফফর, সেই জায়গায় যদি একটু সবাইকে জানানোর জন্য যে এই ধরনের একটু সমন্বিত কাজের জায়গায়ও কি ধরনের একটু প্রয়াস হচ্ছে বা উদ্যোগ হচ্ছে, সেইটা জানিয়ে হয়তো আমরা আমাদের আজকের এই আয়োজনটা, আজকের মতো আলোচনা শেষে চলে যাই। আচ্ছা, ধন্যবাদ আপা। ওই যে তখন বলছিলাম যে আজকে আমাদের কিন্তু তিনজনই ইংরেজির মানুষ, কারণ ইংরেজি মানে বলছি একাডেমিক সেন্সে, যে আমাদের ডিগ্রি নিয়েছি। রানা আপাও তাই। রানা আপা আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদেরই অগ্রজ। রানা আপা যখন ছিলেন, তারপরে অনেক বছর পরে আমি ওই একই ডিপার্টমেন্ট থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করে এসেছি। তো আমার ধারণা একটু অভিন্ন অভিজ্ঞতাই হবে সবারই। আমিও রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেছি, কিন্তু আমাদের ওই রকম কোর্স আমরা পাইনি। তো যাই হোক, বিষয় সেটা একটা পার্টিকুলার ডিপার্টমেন্টকে না, মানে ইউনিভার্সিটি, এটা হচ্ছে সামগ্রিক সিস্টেমকে অ্যাড্রেস করা। এবং সেইটা করার মানে আমরা তিনজন যখন আসি, তখন আমরা যখন এই বিষয়ের সঙ্গে জড়িত, তখন আত্মসমালোচনার জায়গা তৈরি করা। এই আত্মসমালোচনাটা আসলে খুব দরকার, এবং নিজেকেই নিজে আঘাত করা। কারণ আমাদের দায়িত্বের শেষ নেই। কখনো আমরা মনে যেন না করি যে আমাদের এইটা করছি, অন্য কিন্তু এটা করছে না। আমাদের প্রত্যেকের আসলে এমন একটা জায়গায় চলে এসেছে, আমরা নিজেদেরকে অ্যাড্রেস করি যে আমার দায়িত্বটা আমি কতটুকু পালন করতে পারছি, বা আরেকটু বেশি স্কোপ তৈরি করার সুযোগ আছে কিনা। এই জায়গা থেকে আমরা যেমন কয়েকজন যারা আমরা জানি, প্রবাসে থেকে একটা বড় কাজ হচ্ছে বাংলাদেশের সাহিত্যের যে বৈশ্বিক জায়গায় পরিচিতি, সেইটা কিন্তু যারা প্রবাসে বসেন, আছেন, থাকেন, কর্মসূত্রে হোক, নানান পড়াশোনার সূত্রে হোক, তারা কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছেন। তো তারা বিচ্ছিন্ন ভাবে আসলে কাজ করা সম্ভব না। আমাদের এখন সময় এসেছে যে এই যৌথবদ্ধভাবে কাজ করা। আমি যে বললাম যে সোহানা আপা ইংরেজিতে লিখছেন, আমি হয়তো বাংলা লিখছি, আর একজন হয়তো দেশের বাইরে থেকে তিনি বাংলায় অথবা ইংরেজিতে লিখছেন। এই আসলে এই দুই তিনটা যে মুখে সাহিত্য চর্চা হচ্ছে বাংলাদেশ থেকে, তাদের সকলেরই একে অপরকে জানা এবং একে অপরকে কিভাবে ইনপুটটা দিতে পারেন সেই জায়গাগুলো তৈরি করা। সেটি শুধুমাত্র কোনো প্রতিষ্ঠান একক প্রতিষ্ঠান করে দেবে এবং সেই প্রতিষ্ঠানে আমরা ইনভলভ হবো, সেটা আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে এটা এগোনো ভালো। আমরা অনুবাদ একটা কাজ করছি, সেটি হলো বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আমরা খুব শীঘ্রই ওইভাবে চালু করছি, যেটি কোনো সরকারি ছত্রছায়ায় না, সেটি আমরা ব্যক্তিগত উদ্যোগেই চালু করছি। এবং এটির উদ্দেশ্য তাই, আমাদের সাহিত্যের অনেকগুলো প্রসঙ্গ আছে যেগুলো আজকে আসলে একটা আলোচনায় সম্ভব না। যেমন কপিরাইট একটা বড় প্রসঙ্গ। আমরা প্রচুর অনুবাদ হয় যেগুলো বাংলার হয় আর কি, সেই অনুবাদগুলো দেখা যায় যে কলকাতার অনুবাদ আমাদের বড় বড় প্রকাশকও তারা জাস্ট নামটা চেঞ্জ করে অনেক সময় একদম নামমাত্র দেখা যায় বানায়, ঘোস্ট এডিটর বানায়, যার বাস্তব অস্তিত্ব আছে কিনা আমরা জানি না, চিনি না, এরকম একজন ব্যক্তিকে, তারপর পুরো বইটা কপি করে ঢাকায় ছাপা হয়ে বিক্রি হচ্ছে। তো এইটা কলকাতা সাহিত্যের জন্য যেমন ভালো না, ওদের যিনি অনুবাদক তিনি ঠকছেন, ওদের প্রকাশক ঠকছে, একই সঙ্গে আমাদের সাহিত্যের জন্য ভালো না। এতে যেটা হয় কি, ওই বইটাকে ওখানে অনুবাদ করতো, তা না করে ওখান থেকে কোনো খরচ হচ্ছে না, কাউকে সম্মানই দিতে হচ্ছে না। এবং এই টেন্ডেন্সির কারণে যেটা হয় যে মার্কেটের প্রথম হলো অনুবাদকের আগ্রহী তৈরি হয় ব্যাপার, যারা আমরা বাংলায় অনুবাদ করি তাদের অধিকাংশ ক্ষেত্রেই যোগ্য সম্মানিটা পান না। তো এই সম্মানের জায়গা সব মিলিয়ে এই প্রতিষ্ঠানটা আমরা দাঁড় করাচ্ছি এইভাবে যে এটি অনুবাদকদের যে রাইটস,
যত রকম রাইটস থাকতে পারে সেই রাইটসটা, টেক্সটের কপিরাইটস, এবং এই যে সোহানা আরেকটা প্রসঙ্গ বললেন যে কোন টেক্সট অনুবাদ হচ্ছে একজন অনুবাদকের পক্ষে সবসময় জানা সম্ভব না, সেটিও একটা ডাটাবেস তৈরি করা। ইংরেজি এটা যেহেতু এটি বাংলা শুধু ইংরেজি না, আমাদেরটা যেহেতু এটা ট্রান্সলেশন ইন এন্ড ট্রান্সলেশন আউট, তো আমাদের ওইরকম ওয়েবসাইটের অলরেডি ডিজাইনিং এর কাজ চলছে যেখানে লিস্ট থাকবে, তিনি নাম ধরে সার্চ দিলে জানতে পারবেন যে কার কার কি অনুবাদ হচ্ছে। এবং আমরা যেহেতু সমস্ত অনুবাদককে এই প্ল্যাটফর্মে আনবো, তারা যখন যেটি অনুবাদ করবেন অনগোয়িং, তারা তখনই ওটাকে আমাদেরকে নিউজটা জানাই দিবেন যে এই টেক্সটটা অলরেডি ধরেছি। ধরুন কেউ যদি খোয়াবনামা অনুবাদ শুরু করে, সেটা তো 1 থেকে 2 বছরের প্রক্রিয়া, এটি তো একেবারে 6 মাসের অনুবাদ হয় না। তো সেই ক্ষেত্রে তিনি ওরকম বড় টেক্সটে জানিয়ে দিলেন, এতে দেখা গেল কি খোয়াবনামাটা আগামী 6 মাস পরেও কেউ ধরলো না। আবার দেখা গেল একটা শর্ট স্টোরি তিনি অনুবাদ করছেন, একই সঙ্গে আরেকজন অনুবাদ করছে। আমরা বেসিক্যালি একটা টেক্সটে দুটো অনুবাদ হবে না তা না, কিন্তু সেইটা আমাদের এই পর্যায়ে যখন অনেক কিছু অনুবাদ হয়নি তখন সেটা বিলাসিতার মতো শোনায়। এখন ধরুন বিশ্বে ইংরেজি মার্কেটে তলস্তয়ের অনেকগুলো অনুবাদ হতে পারে, শেক্সপিয়ারের অনেকগুলো অনুবাদ হতে পারে, হয়েছেও তাই। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা, আমাদের একজন একটা টেক্সটেরই অনুবাদ হচ্ছে না, কিন্তু একটা টেক্সটের আবার 3টা অনুবাদ হলো, সেটি এই মুহূর্তে কাঙ্ক্ষিত না। তো সেই জন্য আমরা এরকম সেল করছি। তারপর কোনো প্রকাশনা প্রতিষ্ঠান যদি চায় যে কোনো বই এডিট করায় নিবে, তাহলে সে এডিট করাতে পারবে আমাদের এই অনুবাদকদের হেল্প নিয়ে। তো এরকম ভাবে আমরা প্রকাশকদের হেল্প করার জন্য, তারপর অনুবাদকদের হেল্প করার জন্য এরকম সব রকম, ইভেন পাঠকদেরকে আমরা আমাদের ছোট ছোট করে বুকলেট প্রকাশ করব, শুধুমাত্র অনুবাদিত বই যেগুলো প্রকাশিত হবে বা হচ্ছে সেইগুলো নিউজ দিব, যাতে পাঠকও আগে থেকে জানতে পারে যে কোন কোন বইগুলো হচ্ছে। তো এটা আমরা শুধু বাংলাদেশে না, আমরা চেষ্টা করব, যেহেতু একটা ওয়েবসাইট হচ্ছে, বিদেশ থেকেও মানুষজন অ্যাক্সেস পাবে, কিন্তু ওখানে যারা আছেন সাংগঠনিক ভাবে তারাও ওখানে আলাদা আলাদা করে যাতে কোনো রকম প্রকাশনা বুকলেট করতে পারেন ইংরেজি ভাষায়, যাতে ওখানেও একটা প্রচার আমরা করতে পারি। তো এই ধরনের আমাদের একটা বড় অ্যাম্বিশন আছে। তো জানি না সেটা কতটুকু বাস্তবায়ন হবে, কিন্তু আমরা যদি শুরু করি তাহলে একটা অন্তত পক্ষেই, দেখুন বাংলাদেশে যে কোনো প্রকার আপনি সমিতি পাবেন, ব্যবসায় এমন কোনো জায়গা নেই যেখানে সমিতি নাই, অ্যাসোসিয়েশন নাই, কোনো ফাউন্ডেশন নাই, কিন্তু অনুবাদকদের বাংলাদেশে কিন্তু ওই অর্থে কিছু ন্যাশনালি দাঁড়ায়নি। তো এটা খুব বড় ব্যাপার, যাতে অনুবাদকদের ওই সম্মানের জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য। আর বাংলা একাডেমি থেকে একটা বড় উদ্যোগ হচ্ছে, যেটি সরকারি ভাবেই সরকার, আমরা জানি যে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি প্রতিবারই এই কথা বলেন বইমেলার উদ্বোধনীতে, যে অনুবাদ সাহিত্যকে গুরুত্ব দেওয়া হবে। তো এটি বাংলা একাডেমি তারই বলা যায় যে একেবারেই একান্ত ইচ্ছায় বলা যায়, বড় রকম দুটো প্রকল্প আনবে, যেখানে 3-4 বছর ধরে প্রকল্পটা চলবে। 100-র উপরে বই বাংলা থেকে ইংরেজি অনুবাদে গুরুত্ব দেওয়া, মানে লিস্ট করা হবে। এটিও বিভিন্ন লেখক যারা আমাদের সিনিয়র আছেন তারা বসে এই কাজগুলো করবেন। পাশাপাশি তরুণ যারা অনুবাদক আগ্রহী, যে কোনো ভাষায় যারা আগ্রহী বাংলা থেকে এবং একই সঙ্গে অন্যান্য ভাষা থেকে বাংলায়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, ওই বিষয়ে যারা প্রশিক্ষক আছে তাদেরকে। তো এইরকম কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। আমি শেষ নোটিশে একটা কথা শুধু বলি, যে শেষ পর্যন্ত চূড়ান্ত ডেস্টিনেশনে পৌঁছতে হলে আমাদের শুধু নিজের লোক দিয়ে ভাবলে হবে না, আমাদেরকে বিদেশে যারা বাংলা ভাষা জানেন, এখন অনেক বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে বাংলা ভাষা পড়ানো হয়, এবং সেখানকার যারা নেটিভ মানুষ তারাই কিন্তু বাংলা ভাষা শিখেছে পড়ায়। এরকম বিভিন্ন দেশে যারা বাংলা ভাষা জানেন তাদেরকেও সরকারিভাবে একটা প্রচেষ্টার মধ্যে দিয়ে করা, যে তারা যাতে অনুবাদে আমাদের সেই রকম ব্যাপারটা থাকে। কারণ একটা জিনিস দেখবেন যে রবীন্দ্রনাথের যে ইন্টারন্যাশনাল মার্কেটিং, সেটা তো এমনি এমনি হয়নি, সেটা একেবারে বিশ্বের নাম করা লেখকরা, আন্তে জিদের মতো যিনি নিজেও নোবেল পেয়েছেন, তিনি ফরাসি ভাষা অনুবাদ করেছেন। তারপরে হুয়ান রামন হিমেনেস, যিনি লাতিন ভাষার একটা বড় লেখক, আর ভিক্টর অকাম্পো, এরকম প্রত্যেকে, আপনার নেদারল্যান্ডে, চেকে, প্রত্যেকটা দেশে যারা অনুবাদ করেছে তারা সেই দেশের খুবই নোন একজন রাইটার অথবা ট্রান্সলেটর। তো এভাবে যদি আমরা একটা, একই কথা জীবন দাসের ক্ষেত্রেও বলি, জীবন দাসকে আমরা অনেকেই কাজ করেছি, কিন্তু ক্লিন্টন বি সিলি কিন্তু শেষ পর্যন্ত তাকে ইন্টারন্যাশনাল জায়গায়, এবং তার কারণেই কিন্তু পরবর্তীতে জীবন দাস আইরিশ, পর্তুগিজ, আয়ারল্যান্ড, জার্মান, ড্যানিশ, নেদারল্যান্ডস প্রভৃতি ভাষা অনুবাদ হয়েছে। কিন্তু এই জন্য ওখানকার মানুষ যারা আছে তারাও যাতে আমাদের সাহিত্য নিয়ে কথা বলতে শুরু করে, সেই জায়গাটাও একটু তৈরি করার ব্যাপারটা আমাদেরকে একই সঙ্গে গুরুত্ব দিতে হবে। তো রানা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই চমৎকার মানে প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করার। এটা খুবই ভালো, এটা খুব জরুরি ছিল, এবং আমি আশা করবো যে এই আলোচনা অব্যাহত থাকবে। মানে এটা খুবই, মানে এখানে বলার এত কিছু আছে, এটা এই 1 ঘন্টায় শেষ হবে না। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ সোহানা এবং মুজাফফর, যে আজকে আলোচনাটা আমরা শুরু করতে পারলাম। আসলে অনেকদিন থেকে আমি মুজাফফরের সঙ্গে এর আগেও কথা বলেছি যে এই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা শুরু করতে চাই, এবং ধারাবাহিকভাবে, তো সেটা শুরু করতে করতেই অনেক দেরি হলো। যাই হোক, আজকে আমরা শুরু করতে পারলাম, এবং রবি সন্ধ্যায় আশা করি যে এই আলোচনাটা আবার হয়তো ফিরে ফিরে আমরা নানান সময়ে
কেননা এই আজকের এই 1 ঘন্টা সোয়া ঘন্টার আলোচনায় এইটুকু অন্তত বোঝা গেল যে এটা 1 ঘন্টার আলোচনার বিষয় নয়, এটা এমন একটি বিষয়, এর এত দিক আছে, বহু এত ইস্যু আছে এর সঙ্গে সম্পর্কিত, যেগুলো নিয়ে কথা বলা, অনেক মানুষের যারা কাজ করছেন তাদের কথা বলা, যারা এইসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তন আনবেন। আমরা বলছি যে সরকারের ভূমিকার কথা, আমরা বলছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে বড় দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কাঠামোগত জায়গায় অনেক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে যে কাজ হওয়া দরকার, যারা সেই সমস্ত ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত আছেন তাদেরও এই সমস্ত আলোচনায় এসে এই বিষয়গুলি নিয়ে কথা বলা এবং এগিয়ে যাওয়ার জন্য আমাদের কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা হওয়া, ভাবনা বিনিময় হওয়া পরস্পরের সঙ্গে খুব জরুরি বলে নিঃসন্দেহে আমরা প্রত্যেকে মনে করছি। এবং সোহানা লেখালেখির সঙ্গে আছেন, ইউনিভার্সিটিতে আছেন, সেইটা একটা সুযোগের জায়গা। মোজাফফর তো আমরা সকলেই আবারও নতুন করে আমরা জানি, যারা ওকে চিনি আর যারা আজকে শুনলেন তারা আবারও বুঝতে পারলেন যে এটা তার ভীষণ একটা একেবারে ডেডিকেটেড, আবেগের জায়গা না হলে এই কাজ করা যায় না, যে কত সিরিয়াসলি এই পুরো ব্যাপারটা নিয়ে কাজ করেই যাচ্ছে। তো সেই রকমই এই বিষয় নিয়ে যারা কাজ করছেন তাদের নিয়ে আবার আমরা আবার আগামী কোনো সন্ধ্যায়, রবি সন্ধ্যায় আলোচনায় ফিরে আসব। আশা করছি আজকে এত সুন্দর আলোচনাটা শুরু করবার জন্য আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যারা ছিলেন আমাদের সঙ্গে শুনলেন এতক্ষণ, আমি বিশেষ করে অনেকে শুনলেন, অনেক মন্তব্য করেছেন, সময় অভাবে আর সেই মন্তব্য আর আমি পাঠ করছি না এখন। তবে সৈয়দ জাকির হোসেন, বুঝতেই পারছি যে যেহেতু তিনি নিজে এই ক্ষেত্রটিতে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছেন, তার অনেক নিজেরও এটা নিয়ে ভাবনা আছে, তো তিনি অনেক মতামত এখানে দিয়েছেন, সেগুলো নিশ্চয়ই সকলের পরে পাঠ করবার আমি একটা পড়েছি, সুযোগ ঘটবে। তাদের সকলকে, যারা আজকে সঙ্গে ছিলেন সকলকেই ধন্যবাদ জানাই, আমাদের কৃতজ্ঞতা জানাই, এবং আগামী রবি সন্ধ্যায় আপনাদের সকলকে আমাদের সঙ্গে পাবো এই আশা নিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। যুক্তর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।